This is ours. It is the victory of the Bangladeshi auntie who knocked on door after door until her feet throbbed and her knuckles ached. বাংলাদেশি আন্টিদের যে উনি ধন্যবাদ দিয়েছেন বা আমরা দেখেছি যে বাংলাদেশি আন্টিদের একটি বিরাট ভূমিকা জোহরান মামদানির রাজনৈতিক ক্যাম্পেইনের পেছনে আছে। এই বাংলাদেশি আন্টি কি আপনি আমাদের? না, এটা আমাকে সবাই বলছে এটা তোমার কথা, বাট আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য হোল ক্রেডিট। সেদিনে অবশ্য যখন ওর স্পিচে এটা বলছে আমি তো একটু দেরিতে গেছিলাম, তো আমরা বাইরে ছিলাম, আমার বিরাট ক্রাউড বাইরে ছিলাম, আমাদের টিকিট থেকে আমরা ঢুকতে পারিনি। একদিক থেকে ভালো হয়েছে, তো তখন আবার সবাই আমাকে এসে জড়াই দিচ্ছিল, কে বলে আমি বুঝতে পারিনি প্রথমে। তা উনি যখন বলতেছিল আমি ওই সময় কেন্দ্রে দিয়েছিলাম, মানে খুশিতে, এক তো ওর উইনিং খুশিতে, দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদেরকে তো কেউ কখনো অ্যাকনলেজ করে না। জোহরানকে আপনি প্রথম কখন দেখেছেন? তখন কোন ক্যাম্পেইনে কাজ করার সময় বা কিসে? জোহরান সেদিনে আমাকে মনে করাই দিছে। আমি বলছি তোমার সাথে আমার কবে দেখা হয়েছে, এখানে আসছিল। ওর স্পিচে বলতেছে আই নো সিস্টার শাহানাজ সিন্স আন্টি শাহানাজ 2016 থেকে। আমার বাসাকে আমরা করে দিলাম বার্নি সেন্টারের অফিস। প্রসঙ্গে চলে আসলো, আপনার হাজবেন্ডের কথা বলছেন, মীর মাসুম আলী। মীর মাসুম আলী হচ্ছেন, আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখছি, বাংলাদেশ জামাতে ইসলামের নেতা শহীদ মীর কাশেম আলীর ছোট ভাই। আমি কি ঠিক? জি জি। জোহরান মামদানি, যিনি নিউ ইয়র্কের রাজনীতির ঝড় তুলেছেন, নিউ ইয়র্কের অ্যাসেম্বলি ম্যান থেকে এখন নিউ ইয়র্কের সিটির মেয়র হওয়ার পথে। উনি যদি মেয়র হন, আজকে রাত পোহালেই যদি ওনার মেয়র হওয়ার এই ঘোষণা চলে আসে, তাহলে পরে ট্রাম্পের আমেরিকায় জোহরান মামদানি হবেন প্রথম মুসলিম মেয়র নিউ ইয়র্কের। উগান্ডায় জন্ম, ভারতীয় বংশোদ্ভূত। এই জোহরান মামদানির সাফল্যের পিছনে রয়েছে বিশাল এক প্রবাসী কমিউনিটি, বিশেষ করে আমাদের বাংলাদেশি আন্টিদের অক্লান্ত বুঝতে পারলাম। জোহরান মামদানি এই রাজনৈতিক সাফল্যের নেপথ্য তত্ত্ব এবং তথ্য নিয়ে আজকে আমরা আলাপ করব, কিন্তু তার আগে একটু দেখে নেই জোহরান মামদানির সেই বিখ্যাত ভিক্টরি স্পিচ, যেটা উনি ডেমোক্রেটিক ক্যান্ডিডেট হওয়ার পরে দিয়েছেন এবং বাংলাদেশি আন্টির প্রতি উনি কৃতজ্ঞতা জানিয়েছেন। চলেন একটু দেখে আসি। This is ours. It is the victory of the Bangladeshi auntie who knocked on door after door until her feet throbbed and her knuckles ached. জি, আজকে জোহরান মামদানির এই বাংলাদেশি আন্টিকে আমরা খুঁজে বের করেছি এবং আমার সাথে আছেন শাহানা মাসুম, যিনি নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড থেকে আমাদের ডেমোক্রেসি এন্ড জাস্টিস শোতে জয়েন করেছেন। মিস শাহানা মাসুম, আপনাকে আমাদের অনুষ্ঠানে শুভেচ্ছা, স্বাগতম। থ্যাংক ইউ, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। জি, ধন্যবাদ। শুরুতে একটু জেনে নেই, এই যে জোহরান মামদানি এখন ডেমোক্রেটিক দলের ফেস হয়ে গিয়েছেন এবং তার এই অভাবিত সাফল্য, অ্যান্ড্রু কোমোর মতো হেভি ওয়েট প্রার্থী, যিনি নিউ ইয়র্কের গভর্নর ছিলেন, যার বাবা গভর্নর ছিলেন, যাকে একসময় প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ধরা হতো, সেই অ্যান্ড্রু কোমোর মতো প্রার্থীকে উনি প্রাইমারিতে পরাজিত করেছেন এবং এই রাত পোহালে পরে দেখা যাবে যে উনি অ্যাকচুয়াল ইলেকশনেও পরাজিত করে নিউ ইয়র্কের মেয়র হতে চলেছেন। বাংলাদেশি আন্টিদের যে উনি ধন্যবাদ দিয়েছেন বা আমরা দেখেছি যে বাংলাদেশি আন্টিদের একটি বিরাট ভূমিকা জোহরান মামদানির রাজনৈতিক ক্যাম্পেইনের পেছনে আছে। এই বাংলাদেশি আন্টি কি আপনি আমাদের হিসাব মতে আপনি?
আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে ও যে বাংলাদেশি আন্টিদের কথা বলেছে, এটা আসলে আমি বলবো আমাদের বাংলাদেশি এবং প্লাস মহিলাদের জন্য, নারীদের জন্য একটা বড় অ্যাকনলেজমেন্ট আমি বলবো, যেটা সাধারণত আমাদের মহিলারা পেয়ে থাকে না। তো আমি এখানে বলবো যে আমাকে শুধু বললে সেটা দেখতে সুন্দর হবে না, এটা সঠিকও হবে না। আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা দিই। আসলে আমি না, আমি শাহানা, আমার সাথে একটা গ্রুপ, বড় টিম অফ মানে না সিস্টাররা আছেন। এবং আমরা আজকে থেকে না, আমরা ধরেন 9/11 এর আগের থেকে আমরা এই দেশে, আমার সাথে যারা আছেন এনারা বেশিরভাগই ধরেন, আমি যেমন এখানে আসছি 14 বছর বয়সে, তারপর আমি এখানে এসে পড়াশোনা করছি, এখানকারই এটা আমি জানি বুঝি। তেমনি করে ওনারা যারা আসছেন, ওনারাও সবাই কিন্তু এখানে ভালো মতন জীবনযাপন করার জন্য আসছেন, এবং এসে কেউ কেউ হয়তো ইসলামিক প্র্যাকটিক্স এর মধ্যে আসছেন, অর্গানাইজ হয়েছেন। এবং আমাদের একটা অর্গানাইজেশন আছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, সেখানেও বেশ কিছু আমাদের বোনেরা আছেন, কিন্তু বাহিরে মানে ওই অর্গানাইজেশন বোনের বাইরেও কিছু বোনেরা। তা আমরা সবাইকে আমরা বোন হিসাবে দেখি। আমরা কি করলাম, আমাদের বিশেষ করে 9/11 এর পরে আমাদের যে একটা মানে সময় গেল, সেটা হচ্ছে গিয়ে আমাদের মেন্টালিটি, আমাদের কারো মেন্টালিটি কিন্তু বাংলাদেশের না, মানে আমরা বাংলাদেশে চলে যাব, বাংলাদেশ কি হলো, এটা আমাদের মধ্যে বেশি কাজ করে না, কারণ আমরা এখানকার, এবং আমরা এখানে মেজরিটি সবারই কিন্তু ফার্স্ট সেকেন্ড বেবি এই দেশে হয়েছে। তো সুতরাং করে হচ্ছে কি, আমরা এই বাচ্চাগুলোকে কিভাবে করে আমরা এখানে স্টাবলিশ করব, যেমন আমি অনেক সময় এনাদের সবাইকে নানান বিং এ ইমিগ্রেন্ট কিভাবে এখানে স্টাবলিশ হওয়া যায়, এগুলো নিয়ে আমরা নানান রকম ওয়ার্কশপে যেতাম, আমি ওনাদের নিয়ে যেতাম। অনেক সময় ওনারা না যেতে পারলে আমি এনে ওয়ার্কশপটা ওনাদের কাছে পেশ করতাম। তো এইভাবে করে আমরা সবসময় আমাদের মধ্যে একটা মানে চেতনা ছিল, যেটাকে বলে যে আমরা সবসময় এইভাবে ড্রিম করতাম যে আমরা এখানে সুন্দরভাবে স্টাবলিশ হব। আর 9/11 এর পরে যেমন অনেকে মুসলমানদের মধ্যে দেখা গেল এমন একটা সময়, অনেকের মনে নাই এটা, কেন এখন যারা বিশেষ করে ফ্রন্টে, অনেকে তখন এত ছোট ছিল তাদের মনে নাই, বাট অনেকে এদেশেই ছিল না যারা হচ্ছে ইমিগ্রেন্ট। তা আমাদের ওই সময় একটা খুব কঠিন সময় গেছে, যেমন আমাদের যেমন পুরুষরা সবসময় ভয়ের মধ্যে আতঙ্কে থাকতো, কখন কে অ্যারেস্ট হয়, কখন কার কি অবস্থা হয়। কেউ বিশেষ করে ওয়াইফদের উপরে তারা এত বেশি স্ট্রিম থাকতো, বাইরে যাবা না, হিজাব করবা না, মানে এরকম জিনিসটা আসতো। এবং অনেককে দেখা গেল যে হিজাব খুলে ফেলছে। এর মানে এটা না যে তাকে কোনো আমরা জাজ করতে পারবো না। কোনো একটা সময় এমনও হলো, কারণ অনেক সময় কয়েকজন আমাদের কিন্তু হিজাব পরা নারী, ওনাদেরকে মানে ইয়ে করে ছুরি দিয়ে মেরে ফেলানো হলো, বা অ্যাক্সিডেন্ট হলো, তাদেরকে আমি হসপিটালে একটু বলে রাখি, যেতে। আমার এক ফ্রেন্ড যে ছোটবেলায় আমেরিকাতে এসেছে, সম্ভবত ক্লাস 2 তে পড়ার সময়, তো তার এক মামি নিউ ইয়র্কে হিজাব পড়তো। 9/11 এর পরে নিউ ইয়র্কে সাবওয়েতে যাচ্ছিল, তখন তাকে কাটার বা ছুরি ছোট কিছু একটা দিয়ে একজন নামার সময় মুখের মধ্যে এইভাবে একটা স্ল্যাশ হয়ে যায় আর কি। তো তারপর থেকে উনিও হিজাবটা খুলেই বাইরে। এইটা কিন্তু আমাদের একটা দৈনন্দিন খবর ছিল। আর আমরা সবসময় এই জন্য সবসময় আমরা এই জিনিসটা আমাদের মধ্যে ছিল, যে তখন অ্যাকচুয়ালি আমি কিন্তু ডিপ্লোম্যাটের মেয়ে, সুতরাং আমি ডিপ্লোমেসিতে বেশি বড় হয়েছি, কিন্তু পলিটিক্স এর মধ্যে যে যাব, এটা আসলে আমি কখনো চিন্তা করি নাই। দ্যাট ওয়াজ মাই মানে লোয়েস্ট চয়েস ইন মাই লাইফ ওই সময়টায়। কিন্তু আমাকে তখন করতে হলো কি, যে না, আমি যেটা ভাবতেছিলাম এবং আমি খুঁজে বেড়াচ্ছিলাম যে আমাদের কেমন কিছু ভাবে স্টাবলিশ হতে হলে এখানে পলিটিক্স এর সাথে জড়িত হতে হবে। যাই হোক, আমার পড়াশোনার কিছুটা, আমার একজন প্রফেসর, সে এটা ব্যাপারে আমাকে অনেক ইনফ্লুয়েন্স করছে পলিটিক্স এর ব্যাপারে। পরে আমি এই গ্রুপ অফ সিস্টারদেরকে নিয়ে, যেটা ছিল যে আমরা নানান রকম প্রশিক্ষণ, এবং বললাম না আমাদের মেন্টালিটি ছিল উই ওয়ান্ট টু বি, দিস ইজ আওয়ার নেশন, দিস ইজ আওয়ার চিলড্রেন নেশন। এবং আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে, যেমন অন্য যে আপারা, ওনাদের বাচ্চারা তো এখানে জন্ম বড়, তো ওনারা ওদের কাছ থেকে শিখতো যে এখানে কিভাবে, এখানকার কালচারটা কি, কোনটা ভালো, কোনটা আমরা অ্যাকসেপ্ট করব, কোনটা করব না। এরকম করে আমরা সব সময় একটা কনসাল্টিং এর মাধ্যমে আমরা আমাদের সন্তানগুলোকে রেজ করতেছিলাম। এবং 9/11 এর পরে যে ঘটনাটা আমি বলছি, যে আমরা একটা আতঙ্কের মধ্যে পড়ে গেলাম, তো তারপরে আমরা দেখলাম যে না, আমাদের এখানে পলিটিক্যালি ইনভলভ হতে হবে। এবং আমি পার্সোনালি, আমি সবসময় ইন্টারফেথ গ্রুপের সাথে আমি বেশ কানেক্টেড ছিলাম, এবং আমাদের একটা
ইন্টারফেথ গ্রুপ হয় নতুন করে, ওটার নাম হচ্ছে চিলড্রেন অফ আদম। তাতে খ্রিস্টান, জুইশ অ্যান্ড মুসলিম, আমরা এই 3টা গ্রুপে কাজ করতাম। এবং আমরা এরকম র্যালি করছি, ওয়াক করছি যে এই যে ইসলামোফোবিয়ার ব্যাপারে। তো যাই হোক, ওভাবে করে আমরা মোর ইনভলভ হতে থাকলাম। আর আমাদের এই গ্রুপ অফ আপারা, যেমন তার মধ্যে আমি ওনাদের নামগুলো বলবো, কয়েকজনের নাম হয়তো এখন ভুলেও যেতে পারি, কারণ ভুলে যাও মনে থাকে না অনেক সময়। সামিরা নাজনীন উনি আছেন, তারপরে আমাদের একজন আছে সালমা আক্তার, ওকে সবাই মুক্তা হিসাবে চিনে। তারপরে পান্না আছে, তারপরে আপনার সীমা, তারপরে আরো হচ্ছে রুমকি, তখন সে ইয়ত ছিল, মানে ইয়ত মানে কি, কিন্তু সে অনেক কাজ করতো আমাদের সবার সাথে মিশে। তারপরে আমাদের সাথে ছিল নাসরিন সুলতানা কলি ছিল, এবং হোসনেয়ারা একজন, উনিও সবসময় আমাদের সাথে থাকতেন। এবং এরকম করে আমাদের প্রায় একদম 15-20 জনের একটা আমাদের গ্রুপ ছিল। আমি সবার নাম বলতে পারছি না, কিন্তু আমরা ছিলাম, এখনো আমরা আছি। তো আমরা কি করতাম তখন, একসাথে হয়ে আমরা নানান পলিটিক্যাল ইস্যু যেতাম। যেমন মুসলিম হলিডের জন্য, যেটা ঈদ হলিডের জন্য প্রথম আমরা পিটিশন আমি সাইন করি, তখন এখানে এত বাঙালি ছিল। যে নিউ ইয়র্ক সিটিতে যে ঈদকে এখন স্কুলগুলোতে রিকগনাইজ করা হয়, সেই মুভমেন্টের কথা বলছেন? এটা আপনার 1993 তে আমি প্রথম, 94-এ আমার প্রথম বাচ্চা নিয়ে আমি তাকওয়া মসজিদে যাই, তখন আমাদের পিটিশন সাইন করানো হয়। তো আমি সেই পিটিশন সাইন করি, এবং সেই 94-এর বা 2094-এর সময়, তখন থেকে আমরা পিটিশন সাইন করা। তো আমরা তখন কিন্তু এরকম ছিল না, এত সুন্দর অ্যাক্সেস ছিল না। তো আমরা পিটিশনের কাগজগুলো পিক আপ করে আমরা আবার মহিলাদের মধ্যে ভাগ করে নিতাম, ওগুলো কালেকশন করে আবার যে আমরা জমা দিয়ে আসতাম। মানে ওই যে পিটিশন সাইন বলেন, তারপরে আপনার আমাদের কোনো র্যালিতে ডাকা হতো, সিটি হলে ডাকা হতো। তো আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে স্টলারি করে, কেউ হয়তো প্রেগনেন্ট, ওইভাবেও যেত। কারণ আমাদের একটা যেমন ড্রিম ছিল মুসলিম ঈদের 2টা হলিডে নিউ ইয়র্কে আসবে। তো এরকম করে কিন্তু আমরা তখন থেকে কাজ করি। আর বিশেষ করে 9/11-এর পরে আমরা পলিটিক্যালি মোটিভেট হতে থাকি। আর এখন আমি আমেরিকান মেইন পলিটিক্যাল যে স্পেকট্রাম, সেখানে রাইট আমরা করতে থাকি, কিন্তু এই জিনিসটা কিন্তু আর কোনো বাঙালিদের মধ্যে ছিল। তখন আপনারা মানে আপনার ফার্স্ট কিড হয়েছে, মানে আপনাদের এইজ আমি যদি জানতে চাই তাহলে কেমন, মানে এই গ্রুপ অফ বাংলাদেশি উইমেন যারা পলিটিক্যাল, আমাদের বয়সগুলো ছিল অ্যারাউন্ড 22-23 থেকে নিয়ে ধরেন 25-28 এই ধরনের ছিল। আপনারা হয়তো বা নিজেরা পড়াশোনা কমপ্লিট করছেন, বা ইয়াং মাদার, এরকম একটা গ্রুপ অফ। বেশিরভাগ আমাদের মাদার গুলো আবার ওনারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে আসছে। আর আমি ছিলাম এখানে, আবার ওই যে যেমন রুমকি এখানে পড়াশোনা করছে, সীমাও এখানে পড়াশোনা করছে, আমরা এরা আবার এখানে পড়াশোনা করছে। তো তাতে করে হতো কি, আবার আমরা এদিকে মুনার সাথে কয়েকজন ছিলাম, আর বাকি কিছু বাইরে ছিলাম, কিন্তু আমরা সবসময় নর্থ আমেরিকা। হ্যাঁ। তো যাই হোক, আমাদের জন্য এই জন্য আমরা কি করতাম, এই কাজগুলো আমরা করতাম, এবং এটা আমাদের এগুলো একদম সম্পূর্ণ মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকার বাইরের কাজ। এগুলো কিন্তু এটা সংগঠনের, কিন্তু সংগঠনের কারণে আমরা এক জায়গায় হতে পারছি এটা। এবং তারপর থেকে যেটা আসলে আমরা পলিটিক্সের সাথে বেশ আস্তে আস্তে জড়িত হলাম। কিভাবে পলিটিক্সের সাথে জড়িত হতে হবে ওগুলো বুঝি নাই। তো আমার মনে আছে, আমাকে খুবই ইন্সপায়ার করছে, আমি যার নাম এখন বলবো, শহীদ কামরুজ্জামান ভাই। তো আমার মনে আছে আমার বাসাতে বেশিরভাগই বাংলাদেশের মেহমান, বাংলাদেশের জামাতে ইসলামের শহীদ কামরুজ্জামান ভাই, সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যাকে ট্রাইব্যুনালে, হাসিনা ট্রাইব্যুনালে যাকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ কামরুজ্জামান, তার কথা বলছেন। তো একদিন এটা আমার খুব মনে আছে, তখন 2000 মানে মাত্র হাসিনা আসছে 2-1 বছর পর, উনি আমার বাসায় আসছে। আসার পরে উনি আমাকে বলতেছে, ওনার সাথে কথা ছিল যে কংগ্রেসদের সাথে দেখা করতে, কিন্তু উনি একজন কংগ্রেসের সাথে দেখা করতে পারতেছেন না, কারণ নোবডি নোজ হিম। আমাদের কোনো প্ল্যাটফর্ম নাই, কিছুই নাই। আপনি তো মানে আপনি যখন পলিটিক্সে যাবেন, এখন আমরা হাসি নিজেরা, আমাকে ও মাই গড, আমরা কি চিন্তা করতাম, মানে আসলে যে আমরা পলিসি কি, পলিটিক্স কি, এগুলো তো আমরা কিছুই বুঝতাম না। হ্যাঁ, আমরা বই পড়াশোনা করছি, যেমন আমার নিজেরই মাইনর ছিল পলিটিক্যাল সায়েন্স, বাট এই যে ইনভলভ হওয়াটা, এই জিনিসটা কিন্তু আমরা কেউ ওভাবে জানতাম না। তো
আমাকে আমার মনে হচ্ছে উনি এরকম কোথাও যেতে পারেন নাই, তো উনি একদিন এখান থেকে আমার হাজবেন্ড মীর মাসুম আলী যে সে কল করে দিল এক আমাদের মেনোসেটার তখন কংগ্রেসম্যান ছিল হচ্ছে কি কিথ অ্যালিসন মুসলমান, ওনার সাথে সেই আসাদ ভাই একটা মিটিং করলেন। উনি এখান থেকে ফ্লাই করে এই প্রথম একজন কংগ্রেসম্যানের সাথে এরকম একজন লিডার দেখা করলেন, এবং উনি ওখান থেকে এসে বসে আমার মনে আছে আমার সোফার উপরে বসে ডাক দিয়ে উনি বলছিলেন, শাহানা সবকিছু বাদ দাও, তুমি বাদ দাও, রিপোর্ট লেখা টাকা এগুলো বাদ দিয়ে রেখে তুমি এক কাজ করো, তুমি এইখানকার পলিটিক্স এর সাথে ইনভলভ হও। তো উনি ওই কথাটা বলছিলেন, আমি জানি না, ইটস রিয়েলি ক্লিকড মি, মানে থাকে না একটা সময় একটা জিনিস। তখন আমার কাছে খারাপ লাগছে যে এই যে উনি বাংলাদেশ থেকে আসছেন, উনি একজন কংগ্রেসের সাথে দেখা করতে পারছেন না, তাহলে আমাদের পজিশনটা কোথায়? হ্যাঁ, 445 এর মতন কংগ্রেস, কিন্তু কারোর সাথে দেখা করতে পারছে না। তো তখন আমি জি, আমরা আলাপ করছিলাম যে আপনি বলছিলেন যে শহীদ কামরুজ্জামান সাহেব এসেছিলেন, উনি একজন কংগ্রেসম্যানের সাথে দেখা করতে পেরেছিলেন, তখন আপনাদের সাথে কথা হচ্ছিল। জি, আপনি কন্টিনিউ করেন। তো অ্যাকচুয়ালি আল্লাহ মানুষ যেটা চান আল্লাহ কিন্তু ওইটা পাওয়াই দেন, তাই না? এটা জীবনে দেখলাম। তো এখন আমরা মানে কোনো ওয়ে অ্যাক্সেস খুঁজতেছিলাম কিভাবে করে আমরা পলিটিক্স এর সাথে আরো ইনভলভ হতে পারবো, বিশেষ করে এইসব লেভেলে, কংগ্রেস, সেনেট, এইসব লেভেলে। পরে আমরা এর মধ্যে আমাকে একটা আমাদের খুবই ইয়াং একটা, আমি আবার তখন ইয়ুথের ডাইরেক্টর ছিলাম মুসলিম নর্থ আমেরিকায় মেয়েদের। তো ওখানে আমার একটা ইয়ুথ মেয়ে, ও মারা গেছে এখন, ওর হচ্ছে ফাতেমা রহমান, পেনসিলভেনিয়া থেকে ফারজানা ফাতেমা আমাকে কল করে বললো যে আন্টি আমাদেরকে না একটা আমাদের স্টেট আমাদের সেনেটরের ওখানে যেতে হবে, এবং ওখানে কি আমি যাব? ও আমাকে জিজ্ঞেস করলো। তো আমি সেনেটরটা কিরকম আমি একটু জানতে চাইলাম। তখন আমি বললাম কি, তাহলে আমি এক কাজ করি, আমিও তোমাদের সাথে যাই। কারণ তখন আমি তো একটু আমরা অবাক হয়ে গেলাম যে কিভাবে করে ইনভলভ হতে হয়, এবং উনি নানান ভাবে কথা বলতেছিল, আমরা অত বুঝতেছিলাম না, তারপরে আমরা বুঝলাম যে না, আমাদেরকে ইনভলভ হতে হবে। কত সালে ঘটনা এটা? এইটা আপনার ধরেন একটু 7-এ, মানে মাত্র হাসিনা সরকার আসছে বাংলাদেশে, ওই বছরই। তো তখন আমরা নানান ভাবে যে তখন আমরা একটা অ্যাক্সেস পেলাম। পরে আমরা নিউ ইয়র্কে আসলাম, ফেরত এসে আমরা বললাম ঠিক আছে, আমাদের যে লোকাল যখন ক্যান্ডিডেট হবে, ক্যান্ডিডেটদেরকে আমাদেরকে হেল্প করতে হবে, ক্যান্ডিডেটদেরকে যখনই আমরা হেল্প করব তখন দে নেভার গোনা ফরগেট আস, দে গোনা বি অলওয়েজ হেল্প আস। তখন আমরা এই ক্যাম্পেইনের সাথে তখন যোগাযোগ করলাম। এমনকি আমরা ক্যাম্পেইনে কিভাবে যোগাযোগ করতে হয় আমরা বুঝতাম না, তবে একটা জিনিস আমি খেয়াল করছি, আলহামদুলিল্লাহ, যখনই চেষ্টা করছি, চিন্তা করছি, আল্লাহ সামনে একদম। এমনও আছে যে আমি হয়তো বা পার্ক করে হেঁটে যাচ্ছি বা কোথাও একটা দাঁড়ায় আছি, কথা বলতেছি, আমি আবার সবার সাথে গল্প করি, কথা বলি, আমি একটু কথা বলি, জানতে চাই অনেক কিছু। হয়তো কাউকে দেখে একটা কথা জিজ্ঞেস করলাম, সে হয়তো সেটা বললো, ও এটা না, তুমি কি করো, আমি কি করি। কেউ হয়তো বললো, ও আমি অমুকে রান করতেছে, তার ক্যাম্পেইনে কাজ করতেছে, তখন আমি বলছি ক্যান আই কাম এন্ড হেল্প ইউ। মানে এরকম করে সবসময় ইনভলভ থাকার চেষ্টা করছি, এবং পরে আমাদের আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম, আমরা ট্রেনিং দেওয়া আরম্ভ করলাম, আমাদের স্টেট সেনেটর, অ্যাসেম্বলি মেম্বার, আমরা তো আগে এগুলো এত বুঝতাম না, বাট আলহামদুলিল্লাহ পরে আমরা ওইভাবে করে শিখতে থাকলাম, বুঝতে থাকলাম। আর বিশেষ করে আমাদের একটা ছিল যে আমরা একটা জিনিস পেলাম যে আমাদের কমিউনিটির কোনো ইনভলভ, যে আমাদেরকে তো সবাই টেররিস্ট ডাকতো, একদম সরাসরি টেররিস্ট ডাকতো। আমি আমার লাইফে অনেক সাবজেক্টেড হয়েছি, আপনার পুলিশ, NYPD থেকে আরম্ভ করে জনগণ, সবখানে আমাকে নানান ভাবে, কারণ আমি সবসময় বাইরে সব জায়গায় মানে আমাকে যেতে হতো, আমি ভেরি আলহামদুলিল্লাহ আই এম ভেরি ইন্ডিপেন্ডেন্ট পারসন। তো আমাকে এগুলো করতে হতো। তারপরে আমি একটা অর্গানাইজেশনে করতাম, তারপরে আমি কমিউনিটিতে খুবই, আমি শুধু অর্গানাইজেশন না, আমি কিন্তু কমিউনিটিতে আলহামদুলিল্লাহ অলওয়েজ কানেক্টেড। কমিউনিটি মানে এটা না যে শুধু একটা ইসলামিক কমিউনিটি, আমি সবার সাথে মিশছি। আমি ইভেন দো আপনার জামেইকান কমিউনিটি বলেন, তারপরে আপনার অন্য গাইনিস কমিউনিটি, সব কমিউনিটির সাথে, ইভেন ইটালিয়ান অন্য ইমিগ্রেন্ট যেসবরা ছিল, এদের সাথে আমি সবসময় ইনভলভ ছিলাম আলহামদুলিল্লাহ।
সো ওইখান থেকে আমরা এরকম কাজ করা আরম্ভ করলাম। তো আমরা এত কাজ করতাম, কিন্তু কাজ করলে কি হবে, আমরা কিন্তু কখনো রেকগনাইজটা হতো না, হ্যাঁ, যে এবং আমরা অনেক সময় আমাদের পুরুষরা তো কখনোই আমাদের কমিউনিটি পুরুষরা করতেন না, আরো আমাদেরকে অনেক সময় অনেক কথা বলে ফেলতো যে দেখো বাইরে ওরা দৌড়াই করে, তারপর মানে কারণ খুবই নেগেটিভলি আমাদেরকে ইয়ে দিত মাঝে মাঝে, এবং আমার সামনে কেউ বলতো না, শুনতাম উনাদেরকে অন্য বোনদেরকে বলতো, এবং ওরা এসে মাঝে মাঝে দুঃখ করে বলতো দেখেন আমরা কিসের জন্য করি আর আমাদেরকে নিয়ে ওনারা কি ধরনের মানে ইয়েগুলো করে, মানে খুবই ছোট করে কথা বলতো। আর একটা জিনিস কি, আমাদের কালচারালিও কাউকে ট্যাগ করা খুব সোজা, আর আমাদের অনেকে ধর্মটাকে নিয়ে ট্যাগ করে, নিজের তো মানে নিজের জ্ঞানের অভাবে কিন্তু সে অন্যকে ট্যাগ করাটা এটা খুবই ইয়ে হচ্ছে, আমরা এটা অনেক হয়েছে আমাদের ইনসাইডের কমিউনিটিতে। তো পরে যেটা আমরা বিশেষ করে ব্লাজিও যখন রান করলো আপনার 2000 আমরা 2013-এ আমরা ই করলাম, উনি 2014-এ ওথ নিল 1 তারিখে ব্লাজিও দ্য মেয়র। তো ওই অনেকদিন পরে আমরা ডেমোক্রেট মেয়র পেলাম, এবং ওইটার পিছে কিন্তু আমরা এই গ্রুপটা কাজ করছিলাম, এবং আমাদের একটা ইভেন দো আপনি ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন প্যামেলা গ্যালার হচ্ছে অ্যান্টি ইসলাম রেটরিক, এন্ড সে হচ্ছে ইসলামোফোবিক, তার একটা ওয়েবসাইটই ছিল। আর মানে সে যে এত দুর্ধর্ষ ছিল আপনার, মানে ও এখন আমাদের ট্রাম্প কি করতেছে বা অন্যরা যেভাবে করে ওই যে মারা গেল না ওই যে চার্লি কার্ক, তার থেকেও ইসলামোফোবিক, সে একদম ডাইরেক্ট তার ওয়েবসাইটে ছিল, এবং ওই ওয়েবসাইটে গেলে আমাদের ছবি দেখতে পাবেন। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, আমাদেরকে নিয়ে বড় একটা আমরা ব্যানার করে নিয়েছিলাম, এবং আমাদের ওই ছবিটা এটা 2013-এ, তো ওই ব্যানারটা দিয়ে ওরা ওকে দিয়ে আজকে যেমন বলছে না যে আমাদের জোহরানের ব্যাপারে ব্লাজিওর কথা বলা হয়েছিল, যে ব্লাজিও জিহাদিস্টরা ব্লাজিওকে আনতেছে, এবং আমাদেরকে কানেক্ট করা হয়েছিল ওসামা বিন লাদেনের সাথে, কোনো দিকে আমাদের বাদ দেওয়া হয়নি। আর আমি 2012 সালে যখন নিউ ইয়র্কের সাবওয়েতে উঠতাম, নিউ ইয়র্ক সিটি, তখন সাবওয়েতে ওই 9/11-এর ছবিটা দিয়ে টাওয়ারটার মধ্যে বিমানটা পড়ছে বা আগুন জ্বলছে, ওখানে দিয়ে কোরআনের একটা আয়াত জুড়ে দিত, যেখানে ভুল ব্যাখ্যা করে আর কি, যে অমুসলিমদেরকে দেখা মাত্র মানে কোরআনের একটা আয়াতকে রিপ্রেজেন্ট করে ছবিটার সাথে দিয়ে কিন্তু একটা ক্যাম্পেইন চলতো, অ্যান্টি মুসলিম ক্যাম্পেইন একটা। বিল দা ব্লাজিওর অনেকে বিল দা ব্লাজিও নিয়ে অনেকে অনেক রকম কথা বলে, আমি ব্যক্তিগতভাবে তাকে লাইক করি। অন্যতম একটা কারণ হচ্ছে সম্ভবত যখন ট্রাম্প প্রথম ক্ষমতায় আসলো বা তখন সে ক্যাম্পেইন করছে সম্ভবত ট্রাম্প, তখন যখন সে মুসলিমদের বিরুদ্ধে বলা শুরু করলো যে ইসলাম হেটস আস এন্ড দিস এন্ড দ্যাট, তখন টাইম স্কোয়ারে একটা গ্যাদারিং হয়, এখন সেখানে বিল দা ব্লাজিও আসেন, এবং ওই গ্যাদারিং এ উনি বলেন, নিউ ইয়র্ক সিটিতে উনি তখন মেয়র, উনি তখন বলেন যে আই এম এ মুসলিম টু। তো তারপর আমার ওনার প্রতি অন্যরকম একটা মুগ্ধতা চলে আসে থেকে, উনি নিজের আইডেন্টিটিটাকে ভলনারেবলদের আইডেন্টিটির সাথে এক করে দিচ্ছেন, তাদেরকে একটা হিসাবে করে তুলছেন। তো সেটার জন্য আমার বিল দা ব্লাজিওকে আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে আর কি। জি, আপনি কন্টিনিউ করেন। সরি। না, এটা আপনি ঠিক, আপনারটা অ্যাড হওয়াতে আমার জন্য আরো একটু ভালো হলো, দেন আই ডোন্ট হ্যাভ টু বিল্ড আপ হিজ রাইট নাও ক্রেডেনশিয়াল। আপনি তাহলে অলরেডি জানেন, তাহলে আমার জন্য সুবিধা হলো যে বিল দা ব্লাজিওর সাথে আমাদের মুসলিম কমিউনিটি, আমরা তো প্রথমে ক্যাম্পেইন করলাম, ক্যাম্পেইন করার সময় তখন আমাদের মুসলিম কমিউনিটির বিশেষ করে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু নিউ ইয়র্ক সিটিতে ইমিগ্রেন্ট কিন্তু কম মুসলমান, আমরা কিন্তু আমাদের নিউ ইয়র্ক সিটিতে 48%, এখন একটু মনে হয় ইমিগ্রেন্ট বেড়ে গেছে, কিন্তু 48% তখন আমাদের মুসলিম ভোটার ছিল, ইন্ডিজিনাস যারা, তার মানে আফ্রিকান আমেরিকান যারা, তারা। তো উনারাও আসলো, উনারা তো সহজে আসেন না, কারণ ওনারা কাউকে ট্রাস্ট করতে পারেন না, কারণ ওনাদের সাথে কিন্তু পলিটিশিয়ানরা বারবার বিট্রে করছে, এই জন্য ওনারা অনেক সময় নিয়ে ট্রাস্ট করতে। আমরা যেমন একটা মিটিং করে লাভ দিয়ে চলে যাই, কেউ দুটো সালাম দিল, আমাদের সাথে নামাজে এসে দাঁড়ায় গেল, আমরা বললাম ও মাই গড, মানে দেখেন আমাদেরকে সাপোর্ট দিছে। ওনারা কিন্তু এটা করেন না, ওনারা অনেক যাচাই বাছাই করে তারপরে আসেন। তখন ওনারাও ইনভলভ হলেন। তো হওয়ার পরে যাই হোক, আমাদেরকে তখন আমরা এই ব্লাজিওর সময়ও কিন্তু তখন জোহরান তো অনেক ছোট, ওরা আসে নাই তখন।
তো এখন পরে আমরা ওই ব্লাজিওর সময় প্রচুর কাজ করছি এবং আমাদের পুরো টিমটা আপনি যদি এটা কিন্তু এখন আমার কাছে অনেক সেন্স মেক করে যে বিল দে ব্লাজিও মুসলিমদের প্রতি সবসময় সফট ছিলেন কেন, ছিল এইভাবে নিজেকেই মুসলিম, আই এম এ মুসলিম টু এরকম বলার মতো প্রায়। ওনার কানেকশনটা কি? আমি তখন এটা বুঝে পাইনি। আপনার এখন সাথে কথা বললে আমি আপনি এটা বুঝতে আরেকটু পারছি কেন। আরেকটা কানেকশন শোনেন, আমরা মুসলিম কমিউনিটি থেকে আমরা 4টা প্রপোজাল দিছিলাম তাকে। একটা হচ্ছে এনওয়াইপিডি সার্ভিলেন্স, এটাকে, কারণ এটা তো আমাদের জন্য স্টপ এন্ড ফ্রিক্স যেটা এক্সিকিউটিভ প্রোগ্রাম ছিল না, স্টপ এন্ড ফ্রিক্স হচ্ছে ব্ল্যাকদের জন্য, আর মুসলমানদের ছিল হচ্ছে এনওয়াইপিডি সার্ভিলেন্স প্রোগ্রাম। সেটা ছিল হচ্ছে গিয়ে আমাদের সবকিছু সার্ভিলেন্স করা হতো এবং রেকর্ড করে সেই রেকর্ডটা অন্য জায়গায় তারা পাস করতো। তো আমরা ওইটাকে স্টপ করার জন্য ব্লাজিকে আমরা এটা দিলাম যে তোমাকে সেটা বন্ধ করতে হবে। দ্বিতীয় যেটা ছিল যে আমাদের ব্লুমবার্গের সময় চালু হয়েছিল, হ্যাঁ এটা ব্লুমবার্গের সময় হয়েছে, এটা জুলিয়ানি করে গেছে এবং জুলিয়ানি করে গেছে এবং পরে ব্লুমবার্গ সে কন্টিনিউ করছে। পরে আপনার ব্লাজিওকে আমরা ওইটা মানে আমরা 4টা ছিল, যতজনে ওই সময় 4জন মেয়রে ওনারা রান করছিলেন, আমরা 4জনকে এই 4টা প্রপোজাল দিছিলাম মুসলিম কমিউনিটির সাথে এবং আমি সবসময় ইনভলভ ছিলাম। আমি একদম ফ্রন্টে আলহামদুলিল্লাহ আই ওয়াজ ইনভলভ ইন ফ্রম দ্য বিগিনিং। লিন্ডা সারসুর এরা কিন্তু পরে আসছে, এরা কিন্তু অনেক পরে আসছে। তারপরে ড্যাবি মন্তাসির সেও আমাদের সাথে সাথে ছিল, কারণ আমি বললাম না আমি সব কমিউনিটির সাথে মেশার জন্য আমার এই চান্স গুলো হলো। আমি বিশেষ করে আমি আফ্রিকান আমেরিকান মুসলমান যারা, আমি তাদেরকে সব সময় ফলো করি। আমার এটা কিন্তু একটা সিক্রেট, অনেকে আমাকে বলে ওয়াই ইউ আর ডিফারেন্ট, কারণ আমার ওনাদেরকে আমি অনেক ইয়ে করি, কারণ দে নো হাউ টু ডিল উইথ দিস নেশন। ওনাদের কাছে আমি শিখি এবং ওনাদেরকে আমি প্রচুর প্রশ্ন করি এবং আমার স্টাডিও কিন্তু কিছুটা আছে এই হিস্ট্রির উপরে। যেটাই হোক, আমি তখন আমরা কি করলাম যে ওই 4টা ছিল আমাদের মানে আমাদের মুসলিম কমিউনিটি থেকে, একটা হচ্ছে এনওপিডি সার্ভিলেন্স, তারপরে ছিল হচ্ছে গিয়ে আপনার মুসলিম হলিডে, মানে 2টা ঈদ আমাদেরকে হলিডে দিবে, আর একটা ছিল হচ্ছে এনওয়াইপিডিতে আমাদের মুসলমান নেবে। কারণ আপনি তো বুঝতেছেন তখন মাত্র মনে হয় আমাদের পুরা নিউ ইয়র্কে মনে হয় 200 মতন এনওয়াইপিডি মুসলমান ছিল। আমি সব ধরনের সব মুসলমান, এবং তার মধ্যে অনেকে আছে জাস্ট নেম মুসলিম বাট নট প্র্যাকটিস, মানে বুঝে সে যদি ইসলাম একজন মুসলমানকে যদি সে প্রোটেক্ট করতে যায় বা তাকে কিছু করে, সে জানে না দ্য প্রসিজার কি বা কিভাবে করতে হবে, মানে ওরকম মুসলমান খুব কম ছিল, খুবই একটা অল্প সংখ্যক ছিল। আর ছিল স্টাফ অ্যান্ড ফ্রিক্স, এটাও ছিল তখন। তা আমাদের এই কয়েকটা জিনিস, আরেকটা ছিল হচ্ছে কি আমাদের কিছু ইয়ে নিতে হবে, কিছু পজিশন দিতে হবে, ট্রানজিশন টিম দিতে হবে, এবং উনি সবগুলো রাখছেন। উনি আমাদের ব্লাজির সবগুলো আমাদের কমিটমেন্ট রাখছে। আজকে যে এনওয়াইপিডি তে আমার মনে হয় মুসলিম হচ্ছে কি অলমোস্ট 4000, তাই না? তা এটা কিন্তু আপনার ব্লাজির সমাজ থেকে এটা আসছে এবং আমাদের মনে আছে যে ওদেরকে নিচ্ছে এবং আমাদেরকে, এই জন্য আমরা সবসময় দাওয়াত পেতাম ওনাদের যখন ওথ হতো। এরপরে এই একাডেমিসে আমাদের আর ওই দাওয়াতটা আসে নাই, দ্যাটস ওকে, অ্যাজ লং আমাদের কমিউনিটি বিন হেল্পড। তারপরে এই জন্য আমরা ওইখান থেকে আমরা ইনভলভ হতে আরম্ভ করলাম এবং আমরা সবসময় আমরা মহিলারা আমাদের এই গ্রুপটা আমরা সবসময় একসাথে এবং আমাদের সাথে ইয়ুথরা থাকতো। আরেকটা বড় জিনিস সেটা হচ্ছে আমাদের মহিলাগুলোর সাথে সাথে আমাদের বাচ্চাগুলো থাকতো। রাইট। আমি একটা মেয়ে এখন সে কলেজে, সেদিনে যখন আমরা ক্যাম্পেইন করতেছিলাম, ওর মাও ক্যাম্পেইনে যাচ্ছে, আমিও ওখানে, তখন বলতেছে কি যে আন্টি ইজ দিস, কারণ ওই যে ও ব্লাজির সময় ওর জন্ম হয়নি, ও তারপরে জন্ম হয়েছে। তো আমরা একজন অ্যাসেম্বলি স্টেট সেনেটর মনির আইভরির জন্য আমরা ইয়ে করছিলাম, ক্যাম্পেইন করছিলাম কুইন্সে। ওইটা উনি মুসলমান ছিলেন কিন্তু ওইটা আমাদের জন্য অনেক শিক্ষা ছিল ওখানে। তো আমরা তো ও কিছু হলে করে বলে কি কি লেস আইভরি, মানে ওইটা ও ছোট ছোট মুখে বলতো, তখন মানে বেবি অবস্থায় এটা শিখে ফেলেছে আর কি। ও বলতেছে আন্টি আর ইউ গোইং ফর দ্যাট, কিন্তু এখন সে কলেজে। তো মানে আপনি চিন্তা করে দেখেন যে এই বাচ্চাগুলো, আমাদের বাচ্চাগুলো কিন্তু ওদিক থেকে, এই বাচ্চাগুলো আমাদেরকে অনেক হেল্প করছে এবং আমাদের ছেলে মেয়েগুলো ফোন ব্যাংকিং বলেন, আমরা কোথাও হয়তো মা যাচ্ছে বাচ্চাটার সাথে গেছে, ও করছে তাদের সাথে। তো আমাদের সন্তানগুলো কিন্তু এই জন্য আমাদের বাচ্চাগুলো কিন্তু পলিটিক্যালি দে আর ভেরি মানে কমিটেড
and they understand, ওদেরকে কিছু বুঝাতে হয় না, যে ওরা বলার আগে ওরা বুঝে ফেলে, কারণ ওরা ছোটবেলা থেকে এটার সাথে এগুলোর সাথে জড়িত। তা এখন আসি আপনার যখন আপনার এই ধরেন কি এখন থেকে 8 বছর কি এই 8-9 বছর আগে, তখন আপনার আমরা এরকম ক্যাম্পেইন করতেছি কুইন্সে, তখন আমি দেখলাম একটা, আর আমি মুসলিম ডেমোক্রেট ক্লাবের সাথে সবসময় জড়িত ছিলাম, ওইটা আমার একটা পলিটিক্যাল এন্টিটি ছিল। আমি মুসলিম ডেমোক্রেট ক্লাবের সাথে আমি যে কাজ শিখছি, মানে পরে আপনার ব্লাজিওর পরে এসে ওরা, আমি ওখানে বেশ ইয়াং ছেলেমেয়েরা, আপনার আজকে আলী নাজমি, মুরাদ আওয়াদ, আলী নাজমি আপনি জানেন তো, নাম্বার টপ আপনার ক্যাম্পেইন অ্যাডভোকেট বা লয়ার। তারপরে আপনার আমি নিজে সম্ভবত মুসলিম ডেমোক্রেটিক ক্লাবের ইমেল পাই, আমার যদি ভুল না হয়ে থাকে, সম্ভবত 2016 সালের দিকে, 16-17 সালের দিকে। আচ্ছা আচ্ছা। তা আমি সবসময় আমি মুসলিম ডেমোক্রেট ক্লাবের আমি বোর্ড মেম্বার অনেকদিন ছিলাম, তারপরে আমার টাইম লিমিট শেষ হয়ে যাওয়ার পরে। কত সালে এরা প্রতিষ্ঠিত হয়? মুসলিম ডেমোক্রেট ক্লাব প্রতিষ্ঠিত হয় অ্যারাউন্ড 2010-11 এদিকে। আর এইটা আপনার যে বারি খান, উনি না, বারি খান না, ওখানে ছিল হচ্ছে ওমর ছিল, ওমায়ের হচ্ছে গিয়ে ওমায়ের খান এখন আছে লাটিশা জেমসের লেজিসলেটিভ অ্যানালাইজিং, সে ওটা করে। তারপরে আপনার আলী নাজমি, এখন যে আলী নাজমির কথা বললাম, মুরাদ পরে আসছে, মুরাদ ওদের থেকে 1-2 স্টেপ পরে আসছে। লিন্ডা সারসুর ছিল, মানে এরা সবাই আপনি যতই দেখবেন যে এই যে আমাদের জোহরান তো পরে। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে আর কি, আপনি এর মধ্যে আপনি বিষয়টা আমাদেরকে একটু জানাবেন যে আপনি জোহরান মামদানিকে কবে থেকে চিনেন? আমরা শুনেছি যে আপনি জোহরান যখন স্কুলে বা কলেজে পড়তো তখন থেকেই আপনি চিনেন। হ্যাঁ, ও তখন মানে তখন হলো কি, ও মানে কলেজ মনে হয় শেষ করছে না আসছে, তো এরকম ক্যাম্পেইন হচ্ছে, একদম বাচ্চা একটা ছেলে, তো ও করতেছে মানে খুব চটপটে, মানে হয়তো কেউ আলোচনা করতেছে, ও কথা শুনতেছে, আবার মানে খুব মানে চটপটে ধরনের। তো আমি একদম মানে চোখে পড়তেছে, আর খুব মানে ও কখনো সিস্টার শাহানা ডাকে, কখনো আন্টি শাহানা ডাকে, কারণ ওর একটা জিনিসগুলো, আলী নাজমি যা করবে ও তাই করবে। আলী নাজমি যেমন মাসুম আমার হাজবেন্ডকে ডাকে আঙ্কেল, আমাকে ডাকে সিস্টার শাহানা, ও তাই করতো, মানে একদম আলী নাজমির, মানে আমি মাঝে মাঝে বলতাম কি বেবি নাজমি বলতাম ওকে। তো আলী নাজমিকে সে খুব ফলো করতো, যে এখন ও লয়ার হিসেবে আছে। তো ওই সময় সে আসে, এইটা ধরেন এটা অ্যারাউন্ড 2015 কি 14 কি 15 এর দিকে। তো তখন ও আসে আমাদের সাথে এরকম, তখন আমরা যখন ডোর নকিং এ যাচ্ছি ও আমাদের সাথে যাচ্ছে। তবে ওর একটা জিনিস এত সুন্দর ছিল, ও কখনো কিছু একা খেত না, সবাই খাইছে কিনা খাওয়া, যেমন আমরা করতাম কি মহিলারা সবাই খাওয়ার পরে খেতাম, কিন্তু ও খেত আমাদের পরে। ও আচ্ছা, তাই নাকি? মানে ও এরকমই। তারপরে আরেকটা জিনিস ছিল, যেমন ওর মধ্যে টায়ার্ডনেস দেখতাম না। আমরা আমাদের ছেলেপেলেগুলোকে বলতাম তোমরা টায়ার্ড হয়ে গেছো না, হয়তো বা দেখা গেল যে খুব গরমে আপনার ডোর নকিং করছে বা ক্যাম্পেইন করছে, গরম হয়ে গেছে, গরমে হয়তো স্কিনি হয়ে গেছে, কিন্তু ও দেখতাম পরের দিন ঠিকই আসছে, লাল হয়ে গেছে স্কিন গুলো, তারপরেও সে আসছে। মানে তার যে কমিটমেন্ট গুলো, মানে এটা অসাধারণ, এটা মানে এক্সেপশনাল, আপনার চোখে লাগবেই ওকে। ও কিন্তু মানুষটাই এরকম। আমরা উনিকে বলতেছি যে হ্যাঁ, এখানে অনেক এলিমেন্ট সহ আজকেও যে জায়গায় আসছে, কিন্তু ওকেও আল্লাহ ওইভাবে করে ও আসছে। যেমন ওর আপনি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও দেখেন, যে ধরনের ফ্যামিলি তার, সে ও ইয়ে করে, সে হচ্ছে গিয়ে তার মা, তার বাবা, তার দাদা দাদি। এখানে একটা কথা বলি যে তার মা তো হচ্ছে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, প্রফেসর ছিলেন, বাবা তো আপনি এখনো কলম্বিয়াতে উনি প্রফেসর আছেন। দাদা কথা বলছেন, তাদের কথা আমি জানি না। হ্যাঁ, তারাও তাদের কাছে সে বড় হয়েছে, এবং ও সবসময় ওই যে বলেন আমার গ্র্যান্ড প্যারেন্টস আমাকে, ও যে সবসময় হাসে, এটা ওর গ্র্যান্ড প্যারেন্টস ওকে শিখাচ্ছে হাসতে, কারণ এটা সুন্নাত, আল্লাহ রাসূলের মানে ইজি সুন্নাত, নিজেও ভালো থাকা যায়, অন্যকেও ভালো রাখা যায়। তো ওরকম সবসময় হাসি হাসি মুখ থাকতো, সবাই সাথে মিশতো, কথা বলতো। এবং ওর একটা জিনিস আছে,
কেউ যখন কথা বলতো খুব মন দিয়ে কথাগুলো শুনতো, কিন্তু মনে হতো কেউ কিন্তু মনে রাখতে পারবে না। একটা মানুষকে সব কথা মনে রাখতে পারবে, কিন্তু ও আবার মনে রাখতে পারতো। তো যাই হোক, ওই তখন সে কিন্তু আমাদের এই যে গ্রুপ অফ সিস্টারদেরকে দেখছে যে আমাদের পা ফুলে গেছে। আপনার হয়তোবা আমরা যে তখনকার দিনে দেখা গেছে আমাদের মানে আমরা হয়তো ওইভাবে করে প্রিপেয়ারও, মানে দরকার এরকম স্নিকার পরা, তো আমরা রেগুলার শু গুলো হয়তো পরতাম। দেখা গেছে শুটা কোনো জায়গায় হয়তো খোঁচা লেগে পায়ের ওই জায়গাটা ক্ষত হয়ে গেছে, আবার আমাদের স্টেয়ার্স এ উপরে উঠতে হতো, নামতে হতো। আর ওই সময়টা অনেক গরম ছিল। আমরা ওই ইলেকশন গুলো বেশি গরমের সময় করছি। যেমন আপনার প্রাইমারি ইলেকশন গুলো বেশিরভাগই গরমের সময় হয়। তো ও কিন্তু আমাদের সাথে গেছে, আমাদের সাথেই ডোর নক করছে, আমাদের সাথেই সবকিছু করছে। আবার যেটা হচ্ছে যে আমাদের ও যখন রান করলো এই মুসলিম ডেমোক্রেট ক্লাবের, একদিন আমার মনে আছে একটা প্রোগ্রামের মধ্যে আমি বসে আছি, ও আমার পাশে এসে বসে গল্প করতেছে, ইয়ে বলতেছে টলতেছে, আমি আবার হাসাহাসি করতেছি ওর সাথে। হঠাৎ করে বলে কি আম গোনা রান। আমি কি রান করবো? আমি মনে করছি কিছু একটা দৌড়াতে যাবে কিছু। আম গোনা রান ফর অ্যাসেম্বলি। আমি কোন জায়গায়? বলে কি অ্যাস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি। আমি ওখানে তো মেজরিটি হচ্ছে গিয়ে ওখানে একটা গ্রিক, বিরাট একটা গ্রিক আছে, এবং হাউ ইউ ক্যান ডিল দ্যাট। এন্ড দেন ও বলছে না আমি পারবো। আবার শুনলাম যে সে ডিএসএ তে, মানে তখন তো ডিএসএ একদম প্রথম, আমিও ডিএসএ তে সবসময় ওদের পাশে থাকছি, কিন্তু আমি কখনো নাম লেখাই নাই। রিসেন্টলি আমি নাম লেখাইছি। তো এখন দেখতাম ও ডিএস এর সাথেও আছে, এবং আমার ডিএস এর কাজগুলো খুবই পছন্দ হতো, যেটা হচ্ছে গিয়ে মানুষের কিন্তু যে যেখান থেকে উপকার পায় সেখানে তার মনটা অটোমেটিক চলে যায়। আবার আমি ডিএস এর জিনিসগুলো দেখছি আমার ফেইথের সাথে, আমার যে আমার ইসলামিক যে ফেইথ, তার সাথে কিন্তু ওদের কাজ এবং চরিত্রের মধ্যে অনেক মিল থাকে, যে কথায় কাজে মিল থাকবে, তারপরে নিঃস্বার্থতা, তারপরে অন্যকে আগে প্রাধান্য দেওয়া, যেগুলো আমাদের ইসলামে আছে, এগুলো তাদের মধ্যে তারা প্র্যাকটিস করে। আমরা যেমন বলি বেশি, ওরা করে বেশি, ওদের মধ্যে অ্যাকশনটা বেশি। ডিএস এর পুরো ওটা হচ্ছে ডেমোক্রেট সোশ্যালিস্ট। ডেমোক্রেট সোশ্যালিস্ট, রাইট রাইট। একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটা হচ্ছে জোহরান মামদানি সম্ভবত 19 বা 20 সে অ্যাসেম্বলিতে তখন 19-20 মানে আসলে সে যখন রান করবে ঠিক করতেছে, তখনই আপনার কোভিড এসেছে। রাইট, কোভিড এসেছে। তো 2019 দিকে সে যখন অ্যাস্টোরিয়াতে, আমি কিন্তু অ্যাস্টোরিয়াতে 10 বছর ছিলাম, এবং জোহরানের বাসা আমার বাসা অত বেশি দূরেও না তখন আর কি। 2019 যখন সে রান করে, তখন আমি প্ল্যান করছিলাম যে রান করব। তো আমি সবসময়, মানে এটা আমার একটা কি বলবো, যে আমার একটা হয়তো বা অ্যারোগেন্স হিসেবে নিবে না কেউ, এটা আমি তেমন একটা বলি না আমার ফ্যামিলি মেম্বার ছাড়া, বাট এখন বলছি আর কি। তো আমি সবসময় চিন্তা করতাম যে আমি কংগ্রেসে রান করব, ফর দ্য সেম রিজন যে আমাদের রিপ্রেজেন্টেশন নাই, মুসলিম রিপ্রেজেন্টেশন নাই। স্পেশালি যখন দেখি যে আমাদের আমেরিকাতে হোমলেস প্রবলেম এত প্রকট, আপনি 1-2 মাসের বাড়ি ভাড়া না দিতে পারলে আপনাকে কিন্তু আমরা বিলিয়নস অফ ডলার বাইরে দিতে পারছি, তাই না? আমরা ইসরায়েলে দিতে পারছি, ওখানে একটা জেনোসাইড হচ্ছে। এগুলো যখন আমি চিন্তা করতাম, তখন আমি চিন্তা করতাম যে আমাদের রিপ্রেজেন্টেশন নাই কেন? কারণ মানে যদি আমরা দেখি যে এখানে ইহুদি পপুলেশন যদি 4% হয়, মুসলিম পপুলেশন হয়তো বা 3.5%, তো এত কাছাকাছি, এত পিছিয়ে কেন? এগুলো যখন আমি চিন্তা করতাম, তখন আমি চিন্তা করতাম যে আমি কংগ্রেসে যাব, কারণ আমার সবসময় ফোকাস ছিল যে কংগ্রেসে গেলে পরে আমি ওই যখন ফরেন অ্যাফেয়ার্স কমিটির মেম্বার হতে পারবো, বা বিষয়গুলো যখন বিলগুলো আসে তার বিরুদ্ধে করতে পারবো। আমি সবসময় চিন্তা করতাম যে স্টেট অ্যাসেম্বলি, স্টেট সিনেট, এগুলো হচ্ছে একটু, মানে এগুলো তো আর ফরেন পলিসি নির্ধারণ করে না, এগুলো হচ্ছে ইন্টারনাল। তো আমি 2019 দিকে আমি চিন্তা করলাম যে আমি রান করব। তখন আমার 2019 আমি আবার আমার প্রথম বাচ্চাটা হয়, তো তখন আমি বেবি নিয়ে অনেক বিজি হয়ে থাকি। তারপর কোভিড শুরু হয়ে যায়। তো এইসব নিয়ে আমি তখন চিন্তা করলাম যে থাক, এখন একটা মানে অদ্ভুত টাইম, মানে কেউ বের হতে পারছে না এখন। তখন আবার জোহরান মামদানি ক্যাম্পেইন শুরু করছে পাশে, ওই বর্ডওয়েতে সে তার কয়েকজন নিয়ে দাঁড়িয়ে থাকতো আর কি তখন। আর আমি কিন্তু আপনার এখন আসি আমি করে গেল বার্নি স্যান্ডার্স। বার্নি স্যান্ডার্স হচ্ছে গিয়ে আর একটা আমাদের জন্য, মানে আমাদের কমিউনিটির বিরাট একটা, আজকে আমরা জোহরান দেখতেছি অনেকগুলো এলিমেন্টের একটা মেইন হচ্ছে বার্নি স্যান্ডার্স।
তো বার্নি স্যান্ডার্স আমি কি আমাদের একটা অর্গানাইজেশন ছিল এবং ওই অর্গানাইজেশনটা যে আজকে ল্যাটিশা জেমস যে আমাদের অ্যাটর্নি জেনারেল উনি তখনকার আমাদের স্পিকার যিনি ছিলেন মার্ক ভ্যাভেরিটো এবং আমরা অনেকগুলো ওমেন মিলে একটা অর্গানাইজেশন খুঁজছিলাম, সেটার নাম হচ্ছে ওমেন ফর হিস্ট্রি। এবং আমাদের প্ল্যাটফর্মে কিন্তু হিলারি ক্লিন্টন তার ক্যান্ডিডেসি ডিক্লেয়ার করে, কিন্তু আমি হিলারি ক্লিন্টনকে কখনো পছন্দ করিনি, কারণ হিলারি ক্লিন্টনকে আমার পছন্দ হতো না, বিশেষ করে আপনার সিরিয়ার যুদ্ধটার জন্য। আর তাকে আমার কখনো পছন্দ হতো না। অনেকে বলতো শি ইজ স্ট্রং, বাট টু মি শি ইজ নট স্ট্রং, শি ইজ এ অপরচুনিস্ট। তো যাই হোক, আমি যেমন আমার অর্গানাইজেশনের সাথে আমি লাইক মাই অর্গানাইজেশন এন্ড এভরিওয়ান আমার খুবই আপন, খুব কাছের মানুষ, খুব আমার পছন্দের মানুষ। কোন অর্গানাইজেশনের কথা এখন বলছেন? হ্যাঁ, এটা বলতেছে যে ওমেন ফর হিস্ট্রি একটা অর্গানাইজেশন তখন ছিল, ওইটা এখন আর তেমন একটা এক্সিস্ট না। এবং এইটা তৈরি করা হয়েছিল আপনার ইনারা করছেন এই লেভেলের, এই যে এখন আমাদের অ্যাটর্নি জেনারেল ল্যাটিশা জেমস, তারপরে আমাদের স্পিকার ছিল যিনি, উনি, আমি সেখানে ছিলাম এবং আমার সাথে আরো বেশ কিছু ছিল, তারপরে সিস্টার মাজিদা ছিলেন, এই বাঙালি না, বাঙালিদের মধ্যে আমি একাই ছিলাম। তো যেটা হোক, তখন ওই আমার মনে আছে ডিসেম্বরের দিকে হঠাৎ করে আমার ছেলে বলতেছে কি তুমি মিটিং এ যাবা, মানে তোমার সাথে, আমাকে বলতেছে আম্মু আমি তোমাকে একটা জিনিস দেখাবো। আমি কি বলে, ডু ইউ লাইক দিস গাই? আমি সে বয়স্ক একটা লোক, বলতেছে হি ইজ রানিং ফর প্রেসিডেন্ট। আমি সে হু ইজ হি? তাহলে আম্মু ইউ গোনা লাইক হিম, হি ইজ ইয়োর কাইন্ড। তারপরে এনে আমাকে দেখালে আই স্টার্ট, মানে ওনাকে আমি রিসার্চ করতে করতে ও মাই গড আই লাভ হিম। মানে অল দ্য আইডিয়াস, বার্নি যে আইডিয়া গুলো বলে এবং যেটা বিরুদ্ধে বলতে পারে, এটা কিন্তু অভাবিত। হ্যাঁ, তখন উনার তখন আমি বললাম ঠিক আছে, আমি তাহলে উনার ক্যাম্পেইনের সাথে আমি অ্যাড হব। তখন আমি উনার ক্যাম্পেইনে আমি ডাইরেক্ট ডিক্লেয়ার দিলাম আমার অর্গানাইজেশনকে, আমি গোনা গো ফর বার্নি স্যান্ডার্স। বলি কি আমরা তো কেউ চিনি না, ওর তো কোনো ইয়েই নাই। আমি না, আমার কোনো আমার নাম্বার লাগবে না, বিকজ আমার ফেইথ, আমার ধর্ম, আমার মানে আমার ইমানটা, মাই ফেইথ ইজ নট অ্যালাউইং টু বি উইথ হার। তারপরে আমরা আরো অনেককে অন্য পজিশনের জন্য আমরা এন্ডোর্স করছিলাম, কিন্তু আমি ওদের জন্য কাজ করছি, কিন্তু আমি হিলারির জন্য না, কারণ আমার মনই চাইনি। এবং আমরা কখনো মানে কেমন একটা জায়গায় মধ্যে ছিলাম, তো আল্লাহ দিয়ে দিলেন আপনার বার্নি স্যান্ডার্স। আমরা কি করলাম, বার্নি স্যান্ডার্স এর জন্য কাজ করা আরম্ভ করে দিলাম। তো বার্নি স্যান্ডার্স তখন তো এত জুম ছিল না, উনি আসলেন, ওনার সাথে আমরা দেখা করতে গেলাম। অসাধারণ একটা মানুষ, অসাধারণ। উনি 2016 সালে, 2016, হ্যাঁ 2016 সালে। আমরা এটা অ্যাকচুয়ালি 15-তে আরম্ভ হয়েছে, পরে 16-তে 15 সালে এটা আরম্ভ হলো। তারপরে 16 সালে কি করলাম, আমরা ক্যাম্পেইন করতে গেলাম। মানে আমি সেই আপনার বস্টন বলেন, নিউ হ্যাম্পশায়ার বলেন, এইসব জায়গায় যেতাম। এবং আরেকটা জিনিস ছিল কি, আমি এখানে ওরা আমাকে চয়েস দিল, ওই ক্যাম্পেইন থেকে জানালো, শাহানা উই ওয়ান্ট ইউ টু রান অ্যাজ এ ন্যাশনাল ডেলিগেট ফ্রম NY11। NY11 মানে আপনার কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 11 থেকে। তো একজন পুরুষ একজন মহিলা থাকবে, রান করবে অনেকে। তো আমরা অনেকে রান করলাম, এমনকি লিন্ডা সারসুরও আমার ইসের মধ্যে পড়ে গেল। আমি বাবা লিন্ডা সারসু থাকলে তো আমার চান্স নেই। তারপরে আমার কথা আমাকে ওরা বলছে আমি করতেছি। আমার বাসাকে আমরা করে দিলাম বার্নি স্যান্ডারের অফিস। এবং তখন বাট আলহামদুলিল্লাহ আই গেট ভেরি গুড, মানে পাইছিলাম, ভোট পাইছিলাম প্রায় আমি 4800 ভোট আমি পাইছিলাম লিন্ডা সারসুরের থেকেও। আমারটা লিন্ডা বলে কি না ভোটে গেলে তুমি জিতবা, তো ও মাঝে মাঝে এটা বলে। ওই আমাকে কল করে বলতেছে কি যে তুমি জিতছো। আমি জিতবো, তুমি থাকতে আমি জিতবো কিভাবে করে। ও বলে কি না তুমি আমার থেকে অনেক ভোট বেশি পেয়েছো। তখন আমি মহিলাদের দিক থেকে হলাম, আর এই যে জাস্টিন ব্র্যান্ডন যিনি, উনি কাউন্সিল মেম্বার ছিলেন, তো উনি হলেন পুরুষদের থেকে। তো ওই সময় কোভিড আসলো, যে এটা ছিল 16 এ, আই এম সরি। এই ডেলিগেটদের কাজটা কি, যখন ওই প্রার্থী নির্বাচন হয় তারা কি ওই ভোটগুলোকে ডিক্লেয়ার করে? এই আর যারা ডেলিগেট থাকে ওরাই আপনার ডিএনসি তে, ওরাই ডিএনসি মেম্বার হয় ওই সময়। তো এখন আপনার বার্নি স্যান্ডার্স আপনার ক্যান্ডিডেটকে যদি নমিনি করতে হয়, আপনার পার্টি নমিনেশন, তখন আপনাকে ওই ডেলিগেটটা ঠিক করে, ওরা যে আপনার ভোট দিয়ে করে। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের এমনকি মানে সব থেকে মানে আমাদের ওই সময়টার ওই মোমেন্টামটাও কিন্তু বেশ কাজে লাগছে। যেমন
দেখা গেছে যে জোহরান আমার বাসা আমাদের স্ট্যাটেন আইল্যান্ডে আসছে, আমরা গেছি, আমরা সব গ্রুপ ধরে ধরে কাজ করতাম তখন। কারণ ব্রুকলিনে কারো লাগলে আমরা চলে যেতাম গ্রুপ ওখানে, যে আমাদের মেইন হচ্ছে বার্নি স্যান্ডার্স। তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে কোভিড এর আগে, মানে 16-এ এটা হলো। আর কোভিড এর আগে কি হলো, কোভিড এর আগে যখন আবার ইলেকশনে বার্নি স্যান্ডার্স সেকেন্ড বার আসলো, তখন ওনাকে ইলেকশনটাকে অফ করতে বলা হলো। এই জন্য অফ করতে বলা হলো যে মানে উনিও করে দিলেন যে কোভিড কে সামনে রেখে আমরা কেমন করে ভোট চেয়ে বেড়াবো, মানুষের জীবন বাঁচতেছে না, মানে ওই সিচুয়েশনটা তো আমাদের ভুলে যাওয়া উচিত না। ওইটা সব থেকে একটা কঠিন সিচুয়েশন ছিল আমাদের পৃথিবীতে মানুষের জন্য। তো এরপর থেকে আমরা কিন্তু বার্নি স্যান্ডার্সকে নিয়ে অনেক প্রোগ্রাম করছি, এবং সবসময় আমি দেখতাম যে অনেক ছেলেমেয়েরা এখান থেকে অনেক ইনফ্লুয়েন্স আছে এবং তারা এখন খুব ভালো ভালো জায়গায় কাজ করছে। তারপরে আপনার এরপরে যখন আপনি যেটা বললেন যে জোহরান আমাদের নিউ ইয়র্কের এওসি, সেও তো বার্নি স্যান্ডার্স দ্বারা ইন্সপায়ার্ড, এবং সেও তো হ্যাঁ। তো আমি যখন যে ন্যাশনাল ডেলিগেট ছিলাম, ওই মানে আলেকজান্ডার ওকাসিও আপনার ব্রঞ্জ থেকে গেল। তো আমরা এরকম তখন কিন্তু আমরা কিন্তু খুবই মানে কি বলবো, আমরা ওই লেভেলে কিন্তু আমরা প্রচুর কাজ করছি বার্নি স্যান্ডার্স এর তার প্ল্যাটফর্মে। তো তারপরে এদিকে যে যখন আপনার 2019 মানে 19-এ যখন আপনার ইয়ে করা আরম্ভ হলো আপনার ইলেকশনে, আমরা তখন তাহলে একটু ক্লিয়ার হওয়ার জন্য, জোহরান মামদানি যখন কলেজে পড়ে তখনই আপনার সাথে পরিচয়, ওই আপনারা যখন ওই ক্যাম্পেইন গুলো রান করতেন, আমরা যখন ক্যাম্পেইন করি, ও তখন কলেজে, আমার এক্স্যাক্টলি মনে নাই ও কলেজে তখনও ছিল না, পাস করে ফেলছে, আমার মনে হয় না পাস করছে, ও হয়তো এখানে ছুটিতে আসছে, সামথিং লাইক দ্যাট, কারণ বয়সে তখন বিয়ে হয় না। কিন্তু পাস করছে কি, তখন আপনারা ওই কোন প্ল্যাটফর্মে কাজ করতেন? তো অনেকগুলো প্ল্যাটফর্মের কথা বলছিলেন। আমরা প্রথমে বার্নি স্যান্ডার্স এর ইসে আসলাম, আমরা পরে বার্নি স্যান্ডার্স এর ইসে আসলাম ধরেন 2016 থেকে। জোহরানকে আপনি প্রথম কখন দেখেছেন? তখন কোন ক্যাম্পেইনে কাজ করার সময় বা কিসে? জোহরান সেদিনে আমাকে মনে করায় দিছে, আমি বলছি তোমার সাথে আমার কবে দেখা হয়েছে, ওইখানে আসছিল, ওর কি স্পিচে বলতেছে আই নো সিস্টার শাহানাজ সিন্স আন্টি শাহানাজ 2016 থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা বললো, আমি বলছিলাম 17, বলে কি না 16 থেকে বলে, अराउंड দ্য বার্নি স্যান্ডার্স ক্যাম্পেইন যেটা। হ্যাঁ হ্যাঁ। তো পরে যেটা আসলো যে আমরা আপনার এইভাবে করে একসাথে, আর মুসলিম ডেমোক্রেট ক্লাবের সাথে আমিও জড়িত ছিলাম খুবই, এবং আমরা একসাথে কাজ করে আসতেছিলাম, এবং আমাদের এখানে একটা আমরা চ্যালেঞ্জ করছিলাম, সেটা চ্যালেঞ্জটা ছিল আমাদের স্ট্যাটেন আইল্যান্ডে যে NY11 কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট 11, এইটা হচ্ছে গিয়ে লাস্ট 30 ইয়ার্স 24 ইয়ার্স ছিল রিপাবলিকানের হাতে। তো আমরা প্রথমে ফ্লিপ করছি, ডেমোক্রেটকে আনছি, রিপাবলিকানকে সরায়। তাও কি রিপাবলিকানের যে ছিল খুবই তুখোর লোক ছিল, সে মানে একদম তাকে কেউ সরাতে পারতো না, মানে রিপাবলিকানরাও ওকে কখনো মানে ওর এগেনস্টে কাউকে দিতে পারতো না, মানে ও এত ইয়ে ছিল, পাওয়ারফুল ছিল। তো এখন পরে করলো কি, আমাদের কি হলো, আমরা ম্যাক্স রোজকে আসলে পরে আমরাই ওকে ম্যাক্স রোজকে উইন করাচ্ছি, আবার আমরাই 2 বছর পরে ম্যাক্স রোজকে ডিসেটেড করাচ্ছি। এখন আপনি বলবেন এটা আর এক কাহিনী, তো ওই কাহিনীতে না যায়। তো যখন উইন করালাম, সেখানে একটা কাহিনী, তখন একটা বিষয় হলো আমাদের NY11 যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার ব্রুকলিনের বড় একটা অংশ, আর হচ্ছে পুরো স্ট্যাটেন আইল্যান্ডটা। তো আমি এইটার মেইন আমাদের ম্যাক্স রোজ আমাদের সাথে প্রথমে খুব ভালো ছিল, কিন্তু আপনার প্রাইমারি ইলেকশনের নাইটে সে আমাদেরকে বিট্রয় করলো। ওর সাথে একটা আমাদের সাথে ডিল ছিল, যে ডিলে আমরা ওকে করছিলাম যে প্যালেস্তাইনের ব্যাপার আসলে সে সবসময় থাকবে, চুপ থাকবে, কোনো কথা বলবে না, কারণ আমাদের এইখানে কিন্তু আবার প্রচন্ড মানে একদম 5000 একটা ভোট ব্যাংক আছে, যেটা হচ্ছে গিয়ে জায়নিস জুইশদের। তো আমরা বলছি তুমি কোনো কথা বলবা না, তুমি যদি মানে পক্ষে বললে তো ওর জন্য ওকে উল্টেই আসবে, ডেমোক্রেট পার্টি দিবে না। আমরা বলছি তুমি কোনো কথা বলবা না, এই পক্ষে ওই পক্ষে কথা বলবা না। তো ও করছিল কি, ওর ওয়েবসাইটে ওই দিন রাতে সে দিছে যে আমি ইসরায়েলকে সাপোর্ট করব, আমি আমার সর্বস্ব দিয়ে আমি ইসরায়েলকে
ইয়ে দেবো। পরের দিন আমি কল দিছি, ওই দিন রাতেই আমি ওকে কল দিছি, ও বলছে আই এম গোনা সি ইউ টুমরো। তারপরে সে আমাকে পরের দিন একদম, আমি গেছি তার অফিসে, সে আমাকে নিয়ে একদম খুব ইয়ে করে বলতেছে দেখো ওরা আমাকে এভাবে করে মানে আমাকে তার এক্সকিউজটা দিচ্ছে। তা আমি দেখো তুমি আমাকে এক্সকিউজটা দিলে তো চলবে না, তোমার আমার কমিউনিটিকে দিতে হবে, বাট উই ফিল লাইক ইউ বিট্রে আস। তাই বলে আমি চলে আসছি। তখন আমাদেরকে বলছে যে আমাদেরকে তোমাদের পুরা ভোটিং ব্লকটা দাও। তখন আমি বলছি না, আমরা তোমাকে, আমি চিন্তা করে দেবো। তারপরে এসে আমাদের কমিউনিটি লিডারদেরকে জানালাম, আমাদের NY11 এর কমিউনিটি লিডারদের। তখন ওনারা ডিসিশন নিল এবং আমরা 27 অর্গানাইজেশন একসাথে হয়ে আমরা ইয়ে করলাম, আলাদা প্যাকের আন্ডারে আমরা ইলেকশন করলাম, কারণ আমাদের যে ভোটিং ব্লকটা আমরা ওদের হাতে দিতে চাইনি। তো আমরা আলাদা করলাম এবং আমাদের ফান্ডটা আসলো। এর মধ্যে কি করা হলো, যখন এই যে আমি বলতেছি আপনাদের কাছে সুবিধা হবে, কারণ হয়তো এই ইতিহাস তো অনেকে জানে না, বিশেষ করে আমাদের কমিউনিটি মানুষ জানে না, আমাদের নিউ ইয়র্ক স্ট্যাটেন আইল্যান্ডের ব্রুকলিনের মানুষ জানবে। তো ওই সময়টা হলো কি, আমরা যখন বললাম যে এরকম আমাদের বিট্রে করছে এবং আমাদের কাজগুলো যখন দেখছে, তখন নিডিয়া ভালাস্কাস যে করছে কি ওর $500,000 ইয়ে করে দিছিল, ফ্রোজ করে দিছিল ওর ফান্ড, মানে ডেমোক্রেট পার্টির। তারপরে ডিডিসির। তারপরে আমাদেরকে বলা হলো যে ওইটা আমাদের মাধ্যমে আসবে, ওই টাকাটা ও পাবে না, আমাদের মাধ্যমে। তখন আমরা আলাদা ক্যাম্পেইন করলাম ওর পক্ষে, ওর জন্যই, ম্যাক্স রোজের জন্য করলাম, এবং আমরা 18,000 নতুন ভোটার করলাম, এবং 18,000 একটা কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে 18,000 নতুন ভোটার ভোট দিছিল। আপনারা ভোটার রেজিস্ট্রেশন করার মাধ্যমে, হ্যাঁ, ভোটার রেজিস্ট্রেশন এন্ড যারা অলরেডি রেজিস্টার্ড তাদেরকে ভোট দেওয়া। আমাদের হয় কি অনেক মানুষ ভোটার রেজিস্টার্ড বাট দে ডোন্ট ভোট। মানে এই যে 18,000 কে নতুন ভোটার করলেন এবং ভোট দিতে উৎসাহিত করলেন, রাইট। মানে আপনাদের যে আগের গ্রুপের কথা বলছেন, শুধু তো বাংলাদেশি আন্টিদের গ্রুপ না, এর মধ্যে না, এখন ওই যে আমি আন্টি গ্রুপটা সবসময় আছে। তারা কেউ ব্রুকলিন থেকে আসতেছে, কেউ ব্রঞ্জ কুইন্স থেকে আমরা পিক আপ করতেছি, বা ছেলে মেয়েগুলো আসতেছে, কেউ না কেউ সবসময় আমাদের এখানে আসছে। মানে বাংলাদেশি আন্টিদের এই গ্রুপটাই ক্যাটালিস্টের ভূমিকা পালন করলো। আপনারা সেই কবে শুরু করেছেন, 9/11 এর পরে, কিন্তু আস্তে আস্তে আপনারা এখন সংসদ সদস্য বা কংগ্রেস পার্সন কে সিলেক্ট করতে সহযোগিতা করছেন। আপনারা এখন জোহরান মামদানির মতো হেভি ওয়েট ক্যান্ডিডেট দাঁড় করাতে পারছেন একদম গ্রাসরুট লেভেল থেকে। হ্যাঁ, তো এই যে আন্টিদের কথা বলতেছি আমি, কেন এই পয়েন্টগুলো আনতেছি, এই সব কাজগুলো কিন্তু এই আন্টিরা মিলে করছি আমরা। হ্যাঁ, এই যে আমার যে ভোটগুলো আসছে, অবশ্য আমার ভোটটা আবার একটু ডিফারেন্ট ছিল, কারণ ওটা শুধু স্ট্যাটেন আইল্যান্ডে ছিল। তো আমার আবার যেমন প্রগ্রেসিভদের সাথে কাজ করতে হয়েছে, আমার এখানে অনেক লিডাররা আছে, তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক, তারাও আমার মানে ওই ভোটিং ইয়েটা করার জন্য করছে। কিন্তু আমার এই যে কলগুলো করা বা কোথাও হয়তো বা আবার ক্যাম্পেইন করা, হ্যাঁ, আমার এই গ্রুপ উনারা আসছে। এবং বিশেষ করে বার্নি সেন্ডারে এই যে আপনার ম্যাক্স রোজকে যে আমরা আনলাম, আপনি মানে আমার খুব ইয়ে লাগতো, আমাদের একটা ভিডিও আছে এটা, এবং কয়েকটা মানে সংবাদ চ্যানেল এসে আমাদেরকে ডকুমেন্টারি করে দিয়ে গেছে কারা এই কাজগুলো করতেছে। তো এরপরে যেটা হচ্ছে, এরপরে আমাদের যাই হোক, এটা আমরা পরে আবার 2 বছর পর সে যখন আমাদের সাথে ওই যে হিন্দুদেরকে নিয়েছে, তখন ট্রাম্প যখন আসলো, সে ট্রাম্পের পাশে দাঁড়ায়, ওই যে একটা বিল সাইন করা হলো যে বাংলাদেশে হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে। আমি ওই দিনে ওকে, আমার হাজবেন্ড ডাইরেক্ট বলে দিছিল, তুমি আর কখনো আমাদের আর কংগ্রেস হবে না। তো হাসছিল এবং ও মাসুমের সাথে নানানভাবে যোগাযোগ করতে চাইছিল, আমরা করি নাই, আমরা একদম ওর সাথে কোনো যোগাযোগ না, কোনো হাই হ্যালো না। তারপরে আমরা ওকে এই প্রসঙ্গে চলে আসলো, আপনার হাজবেন্ডের কথা বলছেন, মীর মাসুম আলী। মীর মাসুম আলী হচ্ছেন, আমাদের দর্শকদের জন্য জানিয়ে রাখছি, বাংলাদেশ জামাতে ইসলামের নেতা শহীদ মীর কাশেম আলীর ছোট ভাই। তারপরে যাই হোক, আমাদের এই গেল আমাদের একটার পর একটা ইয়ে। তো আমাদের এরপরে যখন জোহরান রান করলো, তখন কিন্তু আমরা এই স্ট্যাটেন আইল্যান্ড থেকে যে, তারপরে অন্য খান থেকে যে, আমরা ওর এলাকাতে প্রচুর বাঙালি কিন্তু আমরা ওই বাঙালিটা পুরা কিন্তু আমরা টেক কেয়ার করলাম।
ওখানে ডোর নকিং করা বলেন, ফোন ব্যাংকিং করা বলেন। ওই সময় সে আরো দেখছে, ওই যে বললাম না যে আমরা উপরে যাচ্ছি তখন গরমের সময়, সে দেখছে যে আন্টিরা কিভাবে কাজ করে। আর একটা কথাও সবসময় বলতো, যখনই আমাদেরকে দেখতো এত খুশি হয়ে যেত যে কোনো ক্যাম্পেইনে, বলে কি নাও এভরিথিং গোনা গো গুড। মানে ওদের একটা কেমন জানি কনফিডেন্স আমাদের এই গ্রুপটার উপরে সবসময় ছিল। আর আমরাও খুবই লাকি, আমরা যেই বয়সে এখন আসছি, বাট এভরিবডি ইজ মোস্ট অফ দেম এখনো খুবই তারা অ্যাক্টিভ এই কাজগুলোর সাথে। বাট এখন এই জোহরানের ক্যাম্পেইন যখন হলো, ও যখন অ্যাসেম্বলি মেম্বারে দাঁড়ালো, তখন আমরা কিন্তু তার জন্য কাজ করছি। আর সব থেকে একটা বড় বিষয় কি, ওর কিন্তু কাউন্ট ছিল, কারণ ওখানে অনেক আপনার অ্যাবসেন্টি ব্যালট ছিল, এবং ওর যে কাউন্টিং করতে হয়েছে, সে যে কুইন্স বোর্ড অফ ইলেকশনে যে, তো কুইন্স বোর্ড অফ ইলেকশনে যে আমাদের এরকম ছিল যে আমার হাজবেন্ড যেত, আমি যেতাম, তারপর প্রচন্ড গরম ওই সময়টায়, এবং আবার যেদিন লাস্ট কাউন্টটা ছিল, মানে ওই এখন মানে একদম শেষের কাউন্ট গুলো, এখন দেখা যাবে যে মানে একটা সেশন হতো, এই 2 ঘন্টা এই টিমটা করবে, ওই 2 ঘন্টা এই টিমটা করবে, আমাদের এরকম সেট স্লট দিয়ে দেওয়া হতো। তো আমার যে স্লটটা ছিল ওই কাউন্টেই সে ইয়ে হলো, উইন হলো, মানে ওর কাউন্টটা বেড়ে গেল, মানে আর ছিল না, ওইটা ফাইনালাইজ করা হলো, ওই স্লটে আমি ছিলাম। তো আমার থাকাতে মানে আমরা এত ইনভলভ ছিলাম মন থেকে, আমি জোরে চিল্লাই উঠছিলাম আল্লাহু আকবার বলে, বুঝছেন? তা আমি জোরে চিল্লাই উঠছিলাম, আমার সাথে হ্যাঁ মানে আমি জোরে চিল্লাই উঠছি আল্লাহু আকবার বলে। তো সাথে সাথে যত যে ডিএস এর ছেলেমেয়েরা ছিল বা অন্যরা ছিল, ওরাও সবাই আল্লাহু আকবার বলে দিছে, বুঝছেন? তো এই জিনিসটা একটা খুবই সুন্দর ছিল। আর মাশাআল্লাহ মানে জোহরানের যে মানে পার্সোনালিটিটা, যে ও অলওয়েজ স্মাইলিং। আমি যখন তার সাথে আমার কয়েকবার দেখা হয়েছে আর কি, কথা হয়েছে, তো তখন ওর সাথে যদি আমি কখনো বলতাম যে চলো একটা ছবি তুলে নেই স্মৃতি হিসাবে, সে সবসময় আমার কাঁধে হাত দিয়ে, মানে আমরা যেমন বাংলাদেশে কাঁধে হাত দিই না, এদেশে কাউকে টাচ করে না, তাই না? তো পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলি বা সর্বোচ্চ হ্যান্ডশেক, সে সবসময় কাঁধে হাত দিয়ে একটা ছবি তুলতো। আমার কাছে সেটাও মনে হতো যে খুব মানে ডিফারেন্ট আর কি। সবসময় এখন সে সবসময় আমি দেখি সুটেড বুটেড, কিন্তু সে যখন আসছে সবসময় একটা পাঞ্জাবি পাঞ্জাবি এই টাইপের একটা পরে আসতো আর কি। মানে সে যে ইন্ডিয়ান বা সে যে আমেরিকাতে জন্ম, এগুলো মনে হতো হি ইজ জাস্ট অ্যানাদার বাংলাদেশি গাই স্ট্যান্ডিং রাইট। ওই যে আপনার ওই দিনেও একটা সাদা ফতোয়া পড়া ছিল, ওই যেদিনে ওই বোর্ড অফ ইলেকশনে তার কাউন্টটা যেদিন ফাইনাল হলো, যে না ও তো অল্প একটু 450 না কত ভোটে খালি ও ইয়ে হয়েছিল, কারণ ওর ওখানে কম্পিটিশনটা খুবই মানে ভেরি হার্ড ছিল ওই কম্পিটিশনটা। আমরা তো প্রথমে তো চিন্তাই করতে পারি না, পরে তারপরে হোপ ছিল, বাট আলহামদুলিল্লাহ ইটস ওয়ার্কস ভেরি গুড। তারপর থেকে তো সে কন্টিনিউ থাকতেছে, এবং যতবারই ওকে, কারণ অ্যাসেম্বলি তো এভরি 2 ইয়ার্স, এভরি 2 ইয়ার্সে আমরা সবসময় গেছি, এবং এমন কোনোটা নাই যে ও আমাদেরকে পাশে পায় নাই, এবং আমরা গেছি। আমি জানি পরের দিকে ও তো এত ফেমাস, অত না গেলেও চলতো, কিন্তু না, আমাদের লোক সবসময় গেছে, আর ও ডাকছে। আমার একটা কথা মনে আছে যে আমি আর একদিন আমি একটু অসুস্থ ছিলাম, তো আমি ইসে যাই নাই, মানে ক্যাম্পেইনে যাই নাই, ওর কোথায় জানি মাসুমের সাথে দেখা হয়েছে আমার হাজবেন্ডের সাথে। তো জিজ্ঞেস করছে আন্টি কোথায়, তখন বলছে যে শরীরটা ভালো না। সে পরের দিন আমাকে কোথায় যাচ্ছে কোন একটা মিটিং এ, সে আমাকে কল করছে যে তুমি কেমন আছো, তোমার কি হয়েছে, তোমাকে কি ডাক্তারের কাছে নিতে হবে। মানে সে মনে হচ্ছে মানে সন্তানরা যেভাবে করে মানে অরিড থাকে। পরে আমি বললাম না, আমার এটা সিম্পল, মানে জ্বর এরকম কিছু হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। তো পরে ওর সাথে কথা তখন ওই বলতেছিল, আমি কেমন লাগে তুমি একা ডিএস এর, তোমার তো আলবানিতে তোমার জন্য খুব টাফ, মানে ওখানে তো মেজরিটি হচ্ছে গিয়ে এস্টাবলিশমেন্ট। তো ও তবুও একটা জিনিস ছিল, কখনো কাউকে নিয়ে নেগেটিভ কথা বলতো না, হি ইজ অলওয়েজ অপটিমিস্টিক। মানে আমরা কিন্তু নেগেটিভে চলে যেতাম, পেসিমিস্ট হয়ে যেতাম, বা চিন্তা করতাম এই জিনিসটা কেমন হয় না হবে, কিন্তু ওর মধ্যে দেখতাম ও এত অপটিমিস্টিক, আর মানুষের হয়তো বা খুবই হার্টফুল কথা বলছে, কিন্তু ও এটাকে খুব নর্মালি নিত। মানে এই যে কোয়ালিটিটা এত ছোট বয়সে, এটা আসলে অ্যাডমায়ারেবল, মানে এটা সবার মধ্যে আসে না। আর যাই হোক, সেদিনে অবশ্য যখন ওর স্পিচে এটা বলছে, আমি তো একটু দেরিতে গেছিলাম, তো আমরা বাইরে ছিলাম, আমার বিরাট ক্রাউড, বাইরে ছিলাম, আমাদের টিকিট থেকে আমরা ঢুকতে পারিনি। একদিক থেকে ভালো হয়েছে, তো তখন আবার সবাই আমাকে এসে জড়াই দিচ্ছিল, দ্যাটস ইউ শান, কে বলে
আমি বুঝতে পারিনি প্রথমে। তা উনি যখন বলতেছিল আমি ওই সময় কেন্দ্রে দিছিলাম মানে খুশিতে, এক তো ওর উইনিং খুশিতে, দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদেরকে তো কেউ কখনো অ্যাকনলেজ করে না। জি 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 আমাদের এটা শুধু পার্সোনাল আপনার অ্যাকনলেজমেন্ট যে তা না, বাংলাদেশে আমি আমার যে বাংলাদেশে আমিও খুব প্রাউড ফিল করেছি এবং আমি আমার ওয়াইফকে দেখাচ্ছিলাম, দেখো জোহরান মামদানি বাংলাদেশি আন্টির কথা বলতেছে, এবং আমি তখন জানতাম কারণ আমি তো মীর মাসুম আলী ভাইয়ের সাথে আমার কথা হয় মাঝে মাঝে, আমি জানতাম যে আপনার কন্ট্রিবিউশন আছে, আমি জানতাম যে আপনি কলেজ লাইফ বা তার সময় থেকে জোহরান মামদানিকে চিনেন, পার্সোনালি তাকে নার্চার করেন। আমি তখন আবার মাসুম ভাইকে আবার কনফার্ম হওয়ার জন্য আমি আবার একটু ফোন করে জিজ্ঞাসা করেছি যে বাংলাদেশি আন্টির কথা বলেছে, এটা তো আপনার ওয়াইফের কথাই বলেছে না অন্য কারো কথা? তো উনিও তখন বলেছে না, সম্ভবত তার কথাই বলেছে। না, এটা আমাকে সবাই বলছে এটা তোমার কথা, বাট আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য হোল ক্রেডিট। এটা আপনার বিনয়, আপনি হোল ক্রেডিট, আমি তো একা কাজ করি, আপনার হাম্বলনেস, এটা আপনার বিনয়, বাট আমরা তো জানি যে জোহরান মামদানি কার কথা বলেছে, এবং আপনি যে তার পুরো ব্যাকগ্রাউন্ডটা বললেন, পুরো বিষয়টা বললেন, সেটার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান প্রায় 1 ঘন্টার মতো চালিয়েছি, আমরা কিছুটা শেষের পর্যায়ে চলে এসেছি। আমি আপনাকে ইংলিশে একটু জিজ্ঞেস করে নেই, যেন এটা যদি জোহরান মামদানি কখনো দেখে তাহলে পরে যেন সেও এটা রেকগনাইজ করতে পারে আর কি। You mentioned about so many other demands that the Bill de Blasio or the previous mayors that fulfilled for Muslim community. If Joharan really becomes the mayor, which is very likely, over the night we're gonna probably hear that he already won and there is a celebration for his victory. Now your favorite nephew is in New York City. What do you want from your nephew, who is a mayor now, to do for the Muslim community? What else needs to be done for Muslim community in New York City? I think differently. Okay. When Zohran, inshallah, going to be mayor, when he's mayor, he doesn't need to take care of the Muslim community. Because Muslim community already knows how to take care of themselves. And now we should not be anymore like wait and come and wait for Saber to come and save us. We're already there. When Zohran is in a city hall. What we need to do for Zohran, this is me. We need to make sure that Zohran is protected. Right. And Zohran could play his role as a New York City mayor, not only Muslim mayor. That's important. You mentioned about Zohran needs to be protected. What do you fear? That's the one I fear, because it's not going to be easy for him. He remind me the Mayor Dinkin, because he was the first black man. And what they have been done, the opposition, and mostly the Democrat, I'm Democrat, they go very hard. They're going to make sure to destroy his credential. Especially they're going to play nasty with all the agencies. Right. So that's why we have to make sure that all the agencies, whatever he needs help, we should be help him. We should not expect so much. He's already there. And we need to make sure that first he needs to be protected, and then we need to make sure we have enough council members, because he needs to pass the bills. Right. And that's why we need to have at least 26 council members. Right. So do you see that you and your organization are working to send these council members to City Hall, so Joharan, whatever policy he takes is passed and he can take the actions? That's where you see your role. Yes. He's the mayor. Yes, that's our next agenda. That's our next agenda. We have to make sure, like, we have the in a council member, we need to have some new council member, and the other council member, we need to make sure we keep them accountable. Yeah. Every single, we Muslims are in different. We are like we are spread up. Right. We are most of the New York City Council. We are the constituents there. So make sure you keep your council member accountable. For example,
Staten Island, the Council District 49. We having the election. If our current councilwoman, she become, again, she become our councilwoman for another 4 years, we have to make sure we keep him on track. She shouldn't be messed up with our city. Right. Because, if Zohran Mamdani is watching this interview, he can be, again, assured that his favorite Bangladeshi auntie didn't give up. Once he's mayor, the Bangladeshi auntie is now working to send enough councilmen to help him. So that's another good news. আমরা একটু বাংলাতে সুইচ করি আর কি। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আমি যেটা জানতে চাই, যে শহীদ মীর কাশেম আলীর কথা আমরা বলছিলাম, তার আপন ছোট ভাই হচ্ছেন মীর মাসুম আলী, আপনার হাজবেন্ড, এবং আপনি শুরুতে উল্লেখ করছিলেন যে বাংলাদেশের আরেকজন জামায়াত ইসলামের আরেকজন শহীদ নেতা মোহাম্মদ কামরুজ্জামান যখন আপনাদের বাসায় নিউ ইয়র্কে এসেছিলেন, তার থেকে কিছুটা দিক নির্দেশনা বা অনুপ্রেরণা বা অ্যাটলিস্ট তার একটা ইচ্ছে ছিল যে মেইন স্ট্রিম পলিটিশিয়ানদের সাথে বাংলাদেশি কমিউনিটির যারা আপনারা রাইটিস্ট, ইসলামিস্ট, তাদের একটা যোগাযোগ তৈরি হয়। সেই অনুপ্রেরণা থেকে আপনারা কিছুই জানতেন না, সেখান থেকে একটি বাংলাদেশি মুসলিমদের একটা গ্রুপ এই যে এত কাজ করে এখন মেইন স্ট্রিম আমেরিকান পলিটিক্স, নিউ ইয়র্ক সিটি, আমেরিকার সবচেয়ে ইম্পর্টেন্ট সিটির মেয়র, সবচেয়ে ইম্পর্টেন্ট পোস্ট, সেখানে একজন মুসলিমকে বিজয়ী করতে আনতে পারার যে গ্রাউন্ড ওয়ার্কটা আপনারা করেছেন, আপনারা যখন লুক ব্যাক করেন, আমি জানি এবং জোহরান মামদানি সেটা তার স্পিচেও রিকগনাইজ করেছে আপনাকে পার্সোনালি, আপনারা যখন আপনাদের এই শুরুতে ছোট বীজের মতো এখন এটাকে একটা বড় বৃক্ষের মতো দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট ইম্প্যাক্টের দিক থেকে কেমন ফিল করেন আপনি পার্সোনালি? অ্যাকচুয়ালি আমরা তো জানি যে মানুষ তো সাধারণত সাকসেস দেখে যেতে পারে না, তো যখন ওই যে সাফারিং গুলোর কথা মনে পড়ে তখন কিন্তু বলি যে আল্লাহ যে এত তাড়াতাড়ি আমাদের জন্য একটা সুদিন এনে দিবে। হ্যাঁ, এর পিছে অনেক স্যাক্রিফাইস গেছে, অনেক স্যাক্রিফাইস হতে হয়েছে। আজকে জোহরান মামদানি ওখানে, যখন আমরা গাজার কথা চিন্তা করি, গাজার ইস্যুটাও একটা বিগ ইস্যু, আজকে জোহরান যেখানে আছে, তারপরে আপনার বিশেষ করে এই মুহূর্তে যে সে যেমন মানে সে যে কথাগুলো, যে পয়েন্টে সে থাকছে, এবং আসলে আমাদের জন্য এটা আমি বলবো মানে সব থেকে আল্লাহর প্রশংসা তো আদায় করি। আর আমি সত্যি কথা বলি, আমাদের কমিউনিটিতে বেশ কিছু, আমি শুধু মুসলমানদের কথা বলবো না, সবাই, আমি এখানে জুস বলেন, খ্রিস্টান বলেন, বা যারা হয়তো ওভাবে আইডেন্টিফাই নাও করতে চায়, তাদের সবার কষ্টের কথা যখন আমি দেখি, আসলে আমি মানে এই আনন্দ দুনিয়াতে থেকে দেখে যেতে পারবো, যেমন সেটা মানে ধারণার বাইরে। যেদিনে সত্যি গাজা হবে, ফ্রি হবে, যেদিনে প্যালেস্টাইন ফ্রি হবে, সেই দিন সত্যি বলছি, যেটা মানে এরকম না যে খেলটা খেলে ওরা, সেটা না, যেদিন সত্যি ফ্রি হবে সেদিনে যেমন ধরনের একটা আনন্দ থাকবে, এটাই তার ছোট একটা অংশ যে আমাদের জন্য যে এত সাফারিং। আর জোহরান কিন্তু নিউ ইয়র্ক সিটির মেয়র হচ্ছে না, জোহরান কিন্তু পুরা পৃথিবীর, আল্লাহ ওকে দিয়ে পুরা পৃথিবীর পলিটিক্স এর ন্যারেশন চেঞ্জ করতেছে। আর এখানে কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের বাংলাদেশিদের করা উচিত, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা জেনজি যা করলো গত বছর 2024-এ, বাংলাদেশে এরকম ফ্যাসিস্ট গভর্নমেন্ট তারা সরালো, ওদেরও কিন্তু এই মুভমেন্টটা আরম্ভ হয়েছিল আমাদের এখানে, যখন আপনার এই যে আমরা এই আপনার কলম্বিয়া বলেন, আমাদের ইউনিভার্সিটি গুলোর যে মুভমেন্টটা ছিল, ওরাও হচ্ছে জেনজি ছিল, এবং এই যখন বাংলাদেশে ওইটা হলো, এই সব কিছুরই কিন্তু একটা এলিমেন্ট এখানে কাজ করছে। এবং এই জোহরান কিন্তু এক জোহরান না, এ কিন্তু অনেক জোহরান এনে দিবে ইনশাল্লাহ। তবে আল্লাহ ওকে চুজ করছে, এটা হচ্ছে একটা বিষয়, একটা খুবই আনন্দের বিষয়। আর আসলে আমি সত্যি কথা বলি, এই আনন্দের শেষ বলা যায় না। ওই যে অনেক সময় থাকে না, ও এরপরে আর কি, আমি তো সবই পেয়ে গেলাম না, আর কিছু থাকে না, মানে এরকম একটা আনন্দের বিষয় এই জায়গাটায়, যে আসলে আমি কেন, আমার পুরো ফ্যামিলি আমরা এত আনন্দ যে এখন আমরা খুবই খুশি, বাট মাঝে মাঝে খুবই একটু ভয় পেয়ে যাচ্ছে, ভয় মানে কি একটু আতঙ্ক হয়ে যাচ্ছে চারিদিকে এসে পলিটিক্যাল এনভায়রনমেন্টে।
বাট মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না, জি কিছু কিছু আনন্দ বলে প্রকাশ করা যায়। যে বাংলাদেশে আপনি বাংলাদেশে যে হাসিনা সরকারের পতনের কথা আপনি বললেন এবং জেনজিদের এই ভূমিকার কথা বললেন, এবং এই বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পরে আপনার ফ্যামিলি মেম্বার মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, উনিও তো আয়নাঘর থেকে মুক্ত পেলেন, সেটাও আপনাদের জন্য একটা এক্সট্রা আনন্দ এতদিন পরে খুঁজে পাওয়া। নিউ ইয়র্কে আপনার ফেভারিট ভাতিজা মেয়র হয়ে যাচ্ছে, আরেকটা আনন্দ। এবং আপনি বলেছেন যে ফাইনালি যেদিন গাজা পুরোপুরি মুক্ত হবে সেটা একটা আনন্দের পূর্ণতা পাবে। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ মিস শাহানা মাসুম, আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে 1 ঘন্টা 8 মিনিটের সময় দেওয়ার জন্য, এবং হোপফুলি আগামীকালে জোহরানের যে বিজয় র্যালি হবে সেখানে আপনার সাথে আবারও দেখা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। উইথ দ্যাট নোট, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমাকে চান্স দেওয়ার জন্য, কথা বলার জন্য। ওয়ালাইকুম আসসালাম।